আপনার অসুখী হওয়ার বিগ রিজনটা হচ্ছে আপনি সুখ খোঁজা। যখন আপনি সুখ খুঁজতে যাবেন তখন আপনি অসুখী হবেন। মা বাবার কারণে কি সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়? অনেকেই এই প্রশ্নটা শুনেই হয়তো বলবে যে তুমি কি বলতেছো, বাট আমার তো মনে হয় সামহাও কখনো অতীত নিয়ে তো ঘাটাঘাটি করে জানতে চাবেন না। আগে জানার আগে আপনি নিজে কোয়ালিটি চেক করবেন যে আমি কোনো কিছু নেগেটিভ নিতে পারি কিনা, আমি কি সবকিছু ওভার থিঙ্কিং করি কিনা। সম্ভবত দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন এটা ভাই, মা আগে নাকি বউ আগে, বড়কে? মানুষ যখন হচ্ছে খুব ডিপেন্ডেন্ট মধ্যে থাকে, খুব কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে থাকে, সে তখন ইন্ডিপেন্ডেন্ট হতে অনেক চেষ্টা করে। কিন্তু এখানে মজার কাহিনী হলো, মানুষ যখন প্রচুর স্বাধীনতা পেয়ে যায় তখন সে আবার ডিপেন্ডেন্ট হতে চায়। সবচেয়ে বিপদের সময় হচ্ছে ব্রেকআপের সময়। ব্রেকআপ হইলে আমরা বুঝি না যে কি করব। কেউ মদ গাঁজা খায় পড়ে থাকতেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ডিপ্রেশন যাচ্ছে, কেউ হাত কাটতেছে। করবে এটা কি মানুষ? আপনি যত বেশি তার নাম যদি বলেন নীরব, আমি ভুলে যেতে চাই নীরবকে, যতবার নীরব নাম বলবেন ততবার হচ্ছে যে ব্রেন কি করবে, আপনার হচ্ছে যে সকল তথ্যগুলো মনে করবে। আমরা ধর্মটাকে সবসময় ব্যবহার করি, প্র্যাকটিস করি না। আমরা যারা স্বাধীন চেতা হতে চাচ্ছি বা আমরা স্বাধীনভাবে চলি, ওয়েলকাম লোনলিনেস লাইফ। আমরা হচ্ছে বেশিরভাগ লোক বৃদ্ধাশ্রমে থাকবো। তো আপনি মৃত্যু চাইবেন, মৃত্যু আসবে না। উফ, এটা ভয়ঙ্কর। সবচেয়ে বেশি ম্যানিপুলেটিভ লোক হয়ে থাকে হচ্ছে প্লে বয়গুলো এবং হচ্ছে মাদকাসক্তগুলো। আমি ইন্টারভিউতে নিয়ে দেখলাম একটা মেয়েকেও এত ভালো জানে না একটা প্লে বয় মেয়েদেরকে যত ভালো জানে। হ্যাঁ হ্যাঁ, তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড। ভাই, ভুল মানুষের সাথে আমাদের প্রেম হয় কেন বলেন তো? সাইকোলজি কি বলে? আমাদের মা বাবা অনেকে ধর্মের দোহাই দিয়ে আমাদের সন্তানের উপর অত্যাচার করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে। যারা মানুষ বুঝতে চান, মানুষের আচরণ বুঝতে চান, আজকের অনুষ্ঠানটা তাদের জন্য। কেবলমাত্র সেসব মানুষ খুব গুরুত্বের সঙ্গে দেখবেন যারা মানুষের সঙ্গে উঠা বসা করেন, বুঝতে চান সামনের মানুষটা কি ভাবছে, কেমন করে আপনি তাকে আপনার পক্ষে আনতে পারেন, কিংবা ওই মানুষটা মিথ্যা বলছে কিনা, তার সাথে আপনার সম্পর্কটা কত বেশি গভীর হতে পারে, দুজনের মধ্যে সম্পর্কটা কেমন করে সুন্দর করবেন, এসব নিয়ে আজকের এই আয়োজন। আমার নাম নীরব এবং আমার সাথে গর্বের সঙ্গে জানাচ্ছি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ আমাদের সঙ্গে উপস্থিত আছেন, যিনি বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, পিএইচডি করছেন। তার মানে আমাদের বসা, আচরণ, কথাবার্তা নিয়ে যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমাদেরকে আলোকিত করতে পারেন। আমার সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মিরাজ হোসেন, ফরেনসিক সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল ফরেনসিক সাইকোলজিস্ট। ভাই, ব্যাপারটাই আমার কাছে নতুন। এখানে মূলত হচ্ছে আমার বাংলাদেশে তো এখন তো ফরেনসিক সায়েন্স সাবজেক্ট পর্যন্ত পড়াশোনা নেই। আর আমি জগন্নাথ ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিতে। এরপরে পিজিটি করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। এবং এর পরবর্তীতে আসলে আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে। পরবর্তীতে আমি একদিন একটা স্যারের ক্লাস করি, ইন্ডিয়ান স্যার, যেখানে উনি বলতেছে আমাদের 93% কমিউনিকেশন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা রিসার্চ বেস। মানে 93%? জি, আমরা যেন শব্দটা বলি, যেমন হচ্ছে 7% মাত্র শব্দ, 38% হচ্ছে শব্দের কোয়ালিটি, আর বাকি অংশটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। যেমন হলো কেউ একজন আসতেছে রুমে, আসো, শব্দ নর্মাল, আসো, শব্দ একই কিন্তু মিনিংস ভিন্ন, এই শব্দের কোয়ালিটি। আর বাকি 55% আমার বডি ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি এদিকে ফিরে আছেন, আমি আপনার দিকে আছি, আমরা কথা, যদি আমরা দুইজন এভাবে অ্যাঙ্গেলে কথা বলি, অর্থাৎ আমরা দুইজন আগ্রহী না, অর্থাৎ আমাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছে আপনি আমার দিকে যে অ্যাঙ্গেলে তাকিয়ে আছেন আপনার খুব মনোযোগ সহকারে শুনতেছেন। যদি এমন হয়তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনছি, অর্থাৎ আপনি আমার কথা শুনছেন না, এই বডি ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে আপনার ইনার মিনিংটা কি। আমরা চাইলেও হচ্ছে সবসময় ফেক করতে পারবো না। এগুলো মূলত এফবিআই কাজ করে আসতেছে আর গত 40-50 বছর ধরে বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট এফবিআই থেকে শুরু হয়েছে। সেখান থেকে এখন ওনারা রিটায়ার্ড হয়ে গেছেন, এখন আমাদেরকে শেখাচ্ছে, আমরা ওখান থেকে কিছু কাজ করছি। ওকে, আপনার কাছে আমার খুব বেসিক প্রশ্ন আছে এবং যে প্রশ্নগুলো প্রত্যেক জীবনে কাজে লাগে, সেই প্রশ্নগুলো একদম সায়েন্টিফিক্যালি আপনি আমাদেরকে ব্যাখ্যা করবেন, যে আমি লিখে নিয়েছি। সো মানে ইজ গানা বি ভেরি গুড থিং। নাম্বার 1, দেখেন, খুব হাস্যকর লাগবে শুনতে, কিন্তু এটাই সত্যি যে আমরা শুনে অভ্যস্ত যে নারী আর পুরুষ কিছু একটাতে আটকায়, কিন্তু সেই আটকানোটা কি? ওকে, এটা মানে বৈজ্ঞানিকভাবে ক্লিনিক্যালি কি আসলে বলে? এটা আমার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সিলিং এর এক্সপিরিয়েন্স থেকে যদি হচ্ছে বলেন, আমার নলেজ থেকে টিচিং প্রফেশনে, তাহলে আমি বলবো মানুষ আটকায় হচ্ছে তার সময় অনুযায়ী যখন যা প্রয়োজন। আপনার এখন বয়স হচ্ছে মনে করেন 18 থেকে 20, আপনি হচ্ছে লাইফে
কেয়ার পান নাই, আপনার এখন কেয়ারে আটকিবেন। যখন আপনি কেয়ার পেয়ে গেছেন, আপনার কাছে টাকা নাই, তখন আপনি টাকাতে আটকিবেন। যখন আপনি এগুলো পেয়ে গেছেন, ধরলাম আপনার কাছে কেউ সম্মান দিয়ে কথা বলেন, আপনি তখন সম্মানের পিছনে ঘুরবেন, এই সম্মানের পিছনে আপনি ঘুরবেন। অর্থাৎ যার যখন যেটা প্রয়োজন সে সেটার পিছনে ঘুরবে। অতএব আমরা কখনো এরকম লেবেলিং করে দিতে পারবো না, আপনার পুরুষে হচ্ছে এটার পিছনে ঘুরে, মেয়ে এটার পিছনে ঘুরে। সময়ের সাথে সাথে, আমাদের বয়সের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। অতএব যার আজকে টাকা আছে, কালকে সে হচ্ছে রেসপেক্টের পিছনে ঘুরবে। যে সমাজের রেসপেক্ট আছে, তার কাছে ওটার ভ্যালু নাই, সে চাচ্ছে হচ্ছে যে আমাকে মানুষ যেন হচ্ছে যে রিকগনিশন দেখ, আমাকে মানুষ যেন হচ্ছে যে টাকা দিয়ে অনেক কিছু দেখ। অতএব আমার লাইফে অভাব কি আছে এবং ভবিষ্যতে বয়সের সাথে সাথে কি আসবে সেটাকে দেখা। তার মানে কি ভাই এরকম যে আমি ওই মানুষটা কিসে আটকাবে এইটা আমি বুঝতে পারবো তার দুর্বলতাটা জানলে, যে তার আসলে কোথায় অপ্রাপ্তি আছে, রাইট? জি, দ্যাটস রাইট। ছেলে এবং মেয়েদের অনুভূতি আলাদা, এবং এই অনুভূতিটা বোঝা বা অনুভূতি আলাদা হওয়ার কারণটা, এটা আমি বলবো আল্লাহ সৃষ্টিগতভাবে হচ্ছে যে আমাদেরকে আলাদাভাবে সৃষ্টি করছেন। আমাদের টেস্টোস্টেরন হরমোন ছেলেদের বেশি মেয়েদের কম, এটা জন্মগতভাবে আছে। অতএব আচরণগুলোর মধ্যে পার্থক্য থাকবে। এখন এটার মধ্যে নারীর সৌন্দর্য, সে তার হচ্ছে বিভিন্ন ধরনের আচরণ করে, পুরুষের এক বিহেভিয়ারের মধ্যে সৌন্দর্য সে জায়গার। এখন আমরা যেমন নারী হচ্ছে যে কোনো কিছু সে প্রশংসা শুনতে ভালোবাসে। যেমন আমাদের একটা কমন কথা, আমরা কি মেয়েরা সবসময়, নারীদের একটা কথা থাকে, ছেলেরা কেন সত্য কথা বলে না। কিন্তু আপনাকে সাইকোলজি বিহাইন্ডটা বুঝতে হবে। আপনাকে যখন প্রশংসা করে আপনার খুব ভালো লাগে। অতএব আমি যদি ক্যাটাগরি করি, কেউ হচ্ছে দেখতে সুন্দর, কারো ফিগার সুন্দর, কারো হচ্ছে যে কোয়ালিটি ভালো। অতএব সবাই দেখতে, বিউটিফুলের মিনিং এক জিনিস, কিউটির মিনিং এক জিনিস। কিন্তু কেউ আমাকে বিউটিফুল বলুক, কেউ আমাকে হ্যান্ডসাম বলুক, কেউ আমাকে অসাম বলুক, ভালো লাগে, তাহলে কি এটাও তো এক ধরনের ম্যানুপুলেটিভ তথ্য। অতএব আমাদের জন্মগতভাবে হচ্ছে একজন ফিমেল, সে কেয়ার পাওয়া, আদর পাওয়া এবং কথাগুলোকে একটু ঘুরিয়ে বলা পছন্দ করে। আর ছেলেরা হচ্ছে দায়িত্ব এগুলো নিতে নিতে সে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। ইমোশন তারা আমাদের সমাজে এমনভাবে শিখে, ছেলে কান্না করতে পারবে না, যার কারণে হয়ে যায় কি সেও স্ট্রেট ফরওয়ার্ড হয়, অন্যের ইমোশনগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে না। অতএব আমাদের ছেলেদেরকেও বুঝতে হবে যে ফিমেলরা আমার সাথে এইভাবে আচরণ করবে, তার সাথে আমি ইমোশনালি কানেক্টেড হব। আর ফিমেলদেরকে বুঝতে হবে, মেলরা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ইমোশন সবাই বুঝবে না, আমাকে তারকে ডাইরেক্ট ইজি করে দিতে হবে, আমি কমপ্লেক্স করব না সব। এইটা খুব সুন্দর কথা বলছে যে আমাদের বুঝতে হবে যে ওরা আবেগী হবেই, আর ওদের বুঝতে হবে যে আমাদের আবেগটা নাই। সো তার কাছে আমি ঘুরায় পেঁচা না বলে স্ট্রেট বলবো, ভাই আমার এটা নেই, এটা চাই, রাইট? জি। রিলেশনশিপ তো ভাই অনেক ধরনের হয়, এই ধরনগুলো কি? রিলেশনশিপ এখনকার সময় আমার যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলেন, আমি তো খুব ভেরি ব্যাড বলবো। সেটা হলো, আমি আসলে খুব ইন্টারভিউ নিতে পছন্দ করি। এখানে আজকে তো উল্টা হচ্ছে, আমি সবার সাথে বলো তো এই সিচুয়েশনে গেলে কি করবো, ওই সিচুয়েশনে গেলে কি করবা। এখন আমি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখলাম, কিছু মানুষের হচ্ছে যারা কখনো রিলেশনশিপে যায়ও না, যেতেও পছন্দ করে না, এটা একটা গ্রুপ ধরেন। আরেকটা গ্রুপ হচ্ছে ওকে আমি রিলেশনশিপে গেলাম অথবা লিভিং থাকলাম, মানে একটা পর্যায়ে গেলাম, ইটস ওকে, এরপরে বিয়ের পরে যাব না, এটা আমি লয়াল হয়ে যাব, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ পায় যেটা আলট্রা মডার্ন বলে না, যেটা মেন্টালিটি আলট্রা মডার্ন, সেটা হলো ওকে আমি হচ্ছে যাই লয়াল আছি ঠিক আছে, কিন্তু আমি মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হচ্ছে যাই দুই একটা জায়গায় ইনভলভ হয়ে যাব, বা দুই একটা অ্যাক্টিভিটির মধ্যে আমি ইনভলভ হব। এবং সেটা মেল ফিমেল বলে কথা না, এরকম প্রচুর এক্সপিরিয়েন্স দেখতেছি। অতএব আমি এই তিন ক্যাটাগরি। প্রবলেম হচ্ছে কি, যে সিঙ্গেল ইন এ রিলেশনশিপ আর বিয়ের পরে, হ্যাঁ একদম সিঙ্গেল, বিয়ের পরে হচ্ছে সে এক্সট্রা ম্যারিটালও করবে। অতএব একটা ছেলে মেয়ে দুইটার হচ্ছে মাইন্ডসেটটা এমন দেখতেছে। এখন প্রবলেম হয়ে যায় এখানে, যার মেন্টালিটি আছে সে কখনো করে না বা হচ্ছে করবে না। এখন তার বিয়ে বা হচ্ছে যদি হয়ে যায়, যার আগে এক্সপিরিয়েন্স আছে, সে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে আমি মেনে নিচ্ছি, কিন্তু আসলে সে শুনে বিতর্কত মেনে নিতে পারে না। অতএব আমি আরেকটা জিনিস আপনাদের সতর্ক করে দিই, কখনো অতীত নিয়ে তো ঘাটাঘাটি করে জানতে চাবেন না। আগে জানার আগে আপনি নিজে কোয়ালিটি চেক করবেন, যে আমি কোনো কিছু নেগেটিভ নিতে পারি কিনা, আমি কি সবকিছু ওভার থিঙ্কিং করি কিনা, আমার মধ্যে হজম করার শক্তি মানে নেগেটিভ ইনফরমেশন নেওয়ার আছে কিনা, নাকি আমি এটাকে প্যাঁচা প্যাঁচা আরো বড় করি। যদি করি আপনার দরকার নেই, জানারও দরকার নেই, যেভাবে আছেন বর্তমান থেকে ফিউচারে ভালো থাকে। বলা হয় যে ইনফরমেশন কিলস। আগে টোবাকোর গায়ে, অ্যালকোহলের গায়ে লেখা থাকতো, এখন বলা হয় যে ইনফরমেশন কিলস, যত জানবেন তত বিপদ। নিজেকে চেনার জন্য ক্রেভিং বা উইশ ব্যাপারটাকে কেমন করে রিলেট করা যায় ভাই? ওকে, এখন এই ক্রেভিংটা হচ্ছে, যদি আমি একটা ঘটনা ধরলাম, হচ্ছে আমি দেখলাম
আমার হচ্ছে হাজবেন্ড গত 10 বছর ধরে বা পুরুষ হচ্ছে সে কি করলো, কখনো হচ্ছে যে সন্তানকে নিয়ে হসপিটালে যায়নি। এখন আমার সন্তান হচ্ছে যে হঠাৎ করে এখন অসুস্থ হয়ে গেল, আমি এই পরিমাণ ইম্পালসিভ অ্যাডজাস্ট করতে পারছি না। তাহলে হচ্ছে কি আমার এখন ক্রেভিং আসতেছে যে আমি পারতেছি না, ও কেন হসপিটালে নিয়ে যাচ্ছে না, ও কেন আমাকে টাইম দিচ্ছে না। কিন্তু ওর নেচারটাও বুঝতে হবে, ওর নেচারটা হচ্ছে ও জীবনে কখনো সন্তানদেরকে হসপিটাল নিয়ে যায় নাই, ও আমার উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে, পরিবারের কারো উপরে দায়িত্ব দিয়েছে। অতএব আমার সিচুয়েশনের সাথে সাথে আমার যে এক্সপেকটেশন তৈরি হচ্ছে, কি ক্রেভিং তৈরি হচ্ছে, এখানে আমার ক্রেভিং তৈরি হচ্ছে সে আমাকে সময় দিক, আমিও লোড হয়ে আছি, আমার বাচ্চাকে সময় দিক, কিন্তু এটা তার হ্যাবিট কিনা সেই জায়গাটা দেখতে হবে। একই জিনিস হচ্ছে আমরা প্রথমে যে আলোচনা করছিলাম, আমার এখন কি হচ্ছে, আমি এখন অনেক সম্মান অনেক কিছু পেয়ে গেছে, আমাকে বাইরে সবাই অনেক স্যার স্যার ম্যাডাম ম্যাডাম বলতেছে, আমি ঘরেও চাচ্ছি সবাই আমাকে সম্মানের আলোচনা করুক। ক্রেভিংটা ওই জায়গা থেকে শুরু হয়েছে, বাট আমি চাচ্ছি কোথায়, ঘরে। ঘরের লোক আপনাকে কখনো সম্মান দিবে না। একইভাবে হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যেমন ট্যুরে যাওয়াটা, এটাই পরিমাণ আপনারা হাইপ তৈরি করা হয়ে গেছে, আমি ট্যুরে যাইতেই হবে, না গেলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন আপনার, আমি যাওয়ারও অনেক পক্ষে, কিন্তু ট্যুরে না গেলে আমার জীবনে শেষ, আমার জীবনে ব্যথা, আমার জীবনে হচ্ছে বেঁচে থাকে কি লাভ, এগুলো মানে কি আপনি তো নেগেটিভ ভাবে ইভ্যালুয়েট করতেছেন। আপনি আপনার দাদা দাদি এরকম অনেককে পাবেন যারা জীবনে নিজের এলাকা গ্রাম ছেড়ে কোথাও যায় নাই, তারা কি জীবনে আনহ্যাপি ছিল না? অর্থাৎ হ্যাপি ছিল। অর্থাৎ তাদের সাথে আমি কম্পেয়ার করতে বলতেছি না, কিন্তু আমাদের একটা কনসেপ্ট ঢুকে গেছে আমাকে পুরো পৃথিবী ঘুরতে হবে। ভাই আপনার কোটি টাকা আছে, আপনি হেলিকপ্টারে ঘুরেন, আমার কাছে হচ্ছে 10,000 টাকা আছে, আমি হচ্ছে যে কোনো নদীর পাশে যাই ঘুরি। এখন আপনাকে রিয়েলিটি মানতে হবে, না মানে আমার শুধু দেখার সাথে সাথে ক্রেভিং উঠতেছে এবং ফিল আপ হচ্ছে না, আমি তখন নিজেকে অসুখী মনে করতেছি। আপনার অসুখী হওয়ার বিগ রিজনটা হচ্ছে আপনি সুখ খোঁজা। যখন আপনি সুখ খুঁজতে যাবেন তখন আপনি অসুখী হবেন, মানে সুখ খুঁজতে গেলেই অসুখী হবেন। অতএব আপনাকে করতে হবে কি, আমার যে অবস্থায় যতটুকু আছে আমি এই নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, মুখে না মন থেকে ওকে চলতেছে, সমস্যা আছে সলভ করব। আমরা দুইজন একে অপরকে কেন বিয়ে করা হয়, বিয়ে করা হয় একসাথে আমরা প্রবলেম সলভ করব, সলভ করে সামনে এগিয়ে যাব। কিন্তু আমাদের এক্সপেকটেশন উল্টা হয়ে গেছে, যেখানের মধ্যে এমন হয়ে গেছে না আমাকে হচ্ছে তো আমি তো এখন 10 জেলায় যেতে পারি, ঘুরতে পারি, ও গেলে আমি 20 জেলায় ঘুরতে পারবো। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমার মধ্যে ওই অ্যাবিলিটি, আমার ইকোনমিক্স অ্যাবিলিটি আছে কিনা, আমার ফিজিক্যাল অ্যাবিলিটি আছে কিনা। আমরা তো ট্যুরে এমন লোক হচ্ছে দেখি যে যাওয়ার সাথে সাথে মুড অফ হয়ে গেছে, পুরো ট্যুর মাটি করছে, যে এরকম করছে। আমি বলছি ভাই তোমার ট্যুরে যাওয়ার অধিকার নাই, কারণ তুমি মুডটাকে কন্ট্রোল করে রাখতে পারো না। একজন একটা কথা বলছে, পুরো গ্রুপের পুরো 20 দিনের 10 দিনের ট্যুর নষ্ট হয়ে গেছে। অতএব আপনাকে শুধু টাকা না, ফিজিক্যাল এবিলিটি, মেন্টাল এবিলিটি এবং আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো আমরা শুধু ছবি তুলতে তুলতে আশপাশে কি আছে ওইটাই ভুলে যাচ্ছি। আমি যারা হচ্ছে আমরা খুব সোশ্যাল মিডিয়ার ছবি দিতে পছন্দ করি, তাদের জন্য একটা টেস্ট, আপনি যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, অন্যান্য সময় ছবি দিতেন, এবার ছবি না দিয়ে কাউকে না বলে নর্মাল ঘরের লোক তো জানলো সবাই, আপনি একটু দেখুন অনেক সুন্দর অনেক গর্জিয়াস ছবি আসছে, আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কাউকে না দেখে দেখেন থাকতে পারেন কিনা, ভিতর থেকে কেন কেন একটু দেখেন এতগুলো লাইক কমেন্ট আসবে, সবাই কিউট বলে। অর্থাৎ কি আমরা অ্যাটেনশন চাচ্ছি অন্যদের থেকে, যেটা আমাকে আনহ্যাপি করতেছে। সম্পর্ক নষ্ট করার জন্য প্রত্যাশা কি আসলে কোনোভাবে দায়ী, কিংবা প্রত্যাশাহীন কি আসলে সম্পর্ক হয়? আমি মনে করি আমাদের সম্পর্কগুলো নষ্ট একমাত্র এক্সপেকটেশনের কারণে। এখনকার সময় আমরা একে অন্যদের থেকে এই পরিমাণ এক্সপেকটেশন প্রত্যাশা করি, যেন হচ্ছে আমিও আপনার থেকে অনেক কিছু প্রত্যাশা করতেছেন, আপনিও আমার থেকে প্রত্যাশা করতেছেন, বাকি এখন দেয়ার পক্ষে কেউ নেই। অতএব আপনার আমার থেকে 10টা কাজ আশা করতেছেন, আমি আপনার থেকে 10টা কাজ আশা করতেছি, কিন্তু কে করবে? ঠিক একইটা রিলেশনশিপ হচ্ছে, সে এর করা উচিত, ওইটা করা উচিত। আমি এটাকে যদি একটু প্রত্যাশাটা অন্য ডিফাইনে নিই, তাই আমার হচ্ছে স্যাক্রিফাইস করার মেন্টালিটি আছে কিনা, আমি তো হচ্ছে রেসপন্সিবিলিটি মেন্টালিটি আছে কিনা, আমি তো চাচ্ছি সে এরকম ফ্যামিলি হোক বা হচ্ছে সে আমাকে এরকম কেয়ার করুক, আমি ফ্রেন্ডস ট্রিটমেন্ট চাচ্ছি, আমি তাকে কিং ট্রিটমেন্ট দেওয়ার মতন অ্যাবিলিটি আছে কিনা। দ্যাট ইজ দ্য অ্যানাদার পয়েন্ট। ঠিক একই রকম হচ্ছে আমি তাকে চাচ্ছি যে সে আমাকে হচ্ছে এসে অনেক বেশি সময় দিক, কিন্তু সে একজন বিজনেসম্যান। আপনি যখন টাকা পাবেন, যার কাছে টাকা আছে সময় নেই, যার কাছে সময় আছে তার কাছে টাকা নেই। অতএব আপনাকে এক্সপেকটেশন, আপনার রিয়েলিটি মানতে হবে। আপনি যত বেশি অন্যরা তো সময় দিয়ে, ভাই আপনার কাছে টাকা আছে এই জন্য আপনার হাজবেন্ডের সময় নেই, বা আপনার ওয়াইফ জব করে সে সময় দিতে পারবে না, ঘরে রান্না করতে পারবে না, আপনাকে মানতে হবে, হেল্পিং হ্যান্ড দিয়ে চলতে হবে। কিন্তু না, আপনি আশা করতেছেন সে জবও করবে, সে ঘরে রান্নাও করবে, সে বাচ্চাও পালন করবে, তার মেন্টাল হেলথটাও সে দেখবে, ফিজিক্যাল হেলথটাও দেখবে। এত এক্সপেকটেশন কিভাবে ফিল আপ হবে? অতএব আপনাকে হচ্ছে
হচ্ছে আমি বলবো সবার আগে দেখা উচিত আপনি কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন, কতটুকু দিতে পারবেন। যদি আমি চিন্তা করি আমি আমার জায়গা থেকে এই জিনিসটা আপনাকে দিব, আপনিও চিন্তা করে দিবেন, তাহলে সবাই দেওয়ার মেন্টালিটি থাকলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। কিন্তু আমাদের এখন হচ্ছে নেওয়ার মেন্টালিটি, ওকে আমি এখানে গেলে আমি এটা পাবো, আমি ওখানে গেলে এটা পাবো, আমি কি দিব? দ্যাট ইজ দ্য মাই পয়েন্ট। অনেক সময় আমরা দেখি যে অ্যাটেনশন না দিলে খুব মানুষগুলো প্যানিক হয়ে যায় এবং ছটফট করে, এবং সেটা থেকে ঝগড়া ঝামেলা নানান কিছু তৈরি হয়ে যায়। বাঁচার পথটা কি আসলে? আসলে আমি এটাকে খুব স্যাড ভাবে বলবো। আমি যেমন এনএমএইচ আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের একটা রিসার্চের কথা, কোভিডের আগে রিসার্চ, যেখানে 92% লোক হচ্ছে মেন্টাল হেলথের চিকিৎসা নেয় না। এখন এটাকে হচ্ছে যে ব্যক্তি মেন্টাল হেলথের চিকিৎসা নেয় না, সে তো নিজে অশান্তির মধ্যে আছে, আশপাশের লোকদেরকে অশান্তির মধ্যে রাখতেছে। এই তো ভালো কথা বলছেন। এখন হলো আমাদের, এবার আমি যদি ক্রাইমের দিকে বলি, ফরেন্সিকের দিকে বলি, সে নিজে তো হচ্ছে মরতেছে, আরেকজনকে মারতেছে। এখন আমাদের হচ্ছে কি, কেউ যদি আমি চিকিৎসা করি, আমার যেমন হাত কাটা গেলে আমি বুঝতে পারছি আমার রক্ত পড়তেছে, আমার মনে কষ্ট লাগতেছে, আমি শেয়ার করলে অসুবিধা কোথায়? আমাদের এখনকার এমন অবস্থা হয়ে গেছে, কেউ আমাকে নেগেটিভ কথা বলতে পারবে না, সব আমাকে গুড গুড বলতে হবে। কিন্তু না, আপনাকে পজিটিভ নেগেটিভ দোনোটাই হচ্ছে শুনতে হবে। এখন অ্যাটেনশনের ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের এই ক্যাটাগরির মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকের থাকে। পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে তার আচরণটাই হচ্ছে একটা ডিসঅর্ডার, অর্থাৎ সে হচ্ছে নিজেকে কখনো সুস্থভাবে থাকতে পারে না, সে হচ্ছে খুব ইম্পালসিভ অবস্থায় থাকে, তার খুব অ্যাটেনশন দেওয়ার হচ্ছে প্রয়োজন পড়ে, অথবা সবাই তাকে অ্যাটেনশন দিতে হবে, সে খুব ওভার কন্ট্রোলিং থাকবে, সে খুব অথবা তার চিন্তাগুলো হচ্ছে এমন যে সে তার চিন্তাগুলো কন্ট্রোল করতে পারতেছে না, এবং তার সাথে কারো সম্পর্কগুলো ভালো না। কেউ এসে যদি আমাকে প্রথমে বলে হচ্ছে যে আমার আশপাশে সবাই তো টক্সিক, তখন আমি 3টা কোশ্চেন করি, ওকে আমি তো বিষয়টা বুঝতে পারছি, একটু ক্লিয়ার হওয়ার জন্য বলুন তো, আপনার সাথে আশপাশের সবাই সম্পর্ক কেমন? আমার তো মায়ের সাথে সম্পর্ক ভালো না, বোনের সাথেও না, ভাইয়ের সাথেও না, আমার বন্ধুর সাথেও না। ওকে, এরপর কেউ যদি আপনাকে সমালোচনা করে, আপনি তার সাথে কাজ চালিয়ে যেতে পারেন, সম্পর্ক বা হচ্ছে যে কোনো কাজ? না, সমালোচনা করলে তো আমি নিতে পারি না। এরপর আপনি কি কখনো একটা টিম লিড করতে পারেন যদি কোনো সমস্যা হয়, বা একসাথে চলতে পারেন? না না, আমি এত আমার মতনে চলতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম, ইজ আমার কমিউনিকেশন স্কিলের প্রবলেম। সব পিপল টক্সিক না, টক্সিক আমিও হয়ে যাচ্ছে, কারণ আমার মতন আমি পৃথিবী চাচ্ছি, পৃথিবী কারো মতন হবে না, আপনার মতন হবে না, আমার মতন হবে না, পৃথিবীর গতিতে চলতে হবে, আপনাকে ওইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে নিতে হবে। আন্ডারস্টুড। ভাইয়া, অ্যাকসেপ্টেন্স নিয়ে আমরা অনেক কনফিউজ থাকি যে আমি কতটুকু গ্রহণ করব বা কিভাবে আমাকে গ্রহণ করবে, এটা আসলে কোনো সীমা আছে কিনা বা কোনো অর্থ দাঁড়ায় কিনা? অ্যাকসেপ্টেন্স হচ্ছে আপনি যখন একজন মানুষকে গ্রহণ করবেন, তার ভালো খারাপ দুইটা গ্রহণ করবেন। একটা বেস্ট উদাহরণ দিয়ে থাকি, ধরলাম আপনি ম্যারেজ করতে যাচ্ছেন, আমাদের বাংলাদেশে ধরলাম কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ম্যারেজ করলেন, অথবা আমি ইন্ডিয়ান ইমরান হাশমির উদাহরণ দিলাম ফর এক্সাম্পল। ইমরান হাশমিকে আমরা অনেক পছন্দ করি, খুব রোমান্টিক, এবং তার হচ্ছে এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার আমরা দেখি নাই, শুনি নাই। এবার আসেন, এটা তো খুব ভালো লাগতেছে শুনে, কিন্তু হলো সে অন স্ক্রিনে হচ্ছে কি পরিমাণ হচ্ছে কি সেন্স করে, অতএব আপনাকে এটা মেনে নিতে হবে। এবং এমনও আমরা অনেক ভিডিও পেয়েছি, ক্যামেরা কাট বলার পরে সেই কিস বা এই প্রাইভেট সিনগুলো চালিয়ে গেছে, অতএব আপনি অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ ওয়াইফ হিসেবে এটা মেনে নিতে পারছেন কিনা? আপনি তো একজন পাবলিক ফিগার বিয়ে করছেন, অতএব তার নেগেটিভটা মেনে নিতে পারছেন কিনা? ঠিক একইভাবে হচ্ছে একজন আপনি বিজনেসম্যান করতে, তার অনেক টাকা আছে, আপনি টাকা দিয়ে আরামে চলতে পারবেন, কিন্তু তার থেকে আপনি সময় আশা করতে পারবেন না। ঠিক একই রকম আমি একজন যদি খুব সেলিব্রিটি, খুব ট্যালেন্টেড, ধরলাম আমি ডক্টর পেশার একজনকে নিলাম, বা সেই ডক্টরের পেশার মধ্যে ক্লায়েন্ট দেখতে দেখতে সে ব্যস্ত হয়ে যাবে, আপনাকে এই পরিমাণ টাইম দিতে পারবে না। অতএব আপনাকে অ্যাকসেপ্টেন্স মানে আপনার ওইটার ভালো এবং খারাপ দুইটাই মেনে নিতে হবে। খারাপটা মেনে নিতে হবে, এটা হচ্ছে আমার মূল কথা। কিন্তু সেটা সবচেয়ে কঠিন। আমরা তো এটা চিন্তাই করি না যে আমার খারাপ একটা জিনিস এটা হতে পারে। ওকে, এটা অনেক সুন্দর একটা কিউট ছেলে, অনেক সময় দিচ্ছে আমাকে, আমার জন্য 3-4 ঘন্টাতে ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায় রয়েছে, দ্যাট ইজ দ্য গুড। খারাপ দিক হচ্ছে 3-4 ঘন্টা দাঁড়ায় রয়েছে মানে সে ক্যারিয়ারে হচ্ছে যে কোনো সিরিয়াস নেই, এবং হচ্ছে হতে পারে তার বাবার অনেক টাকা আছে, অথবা হচ্ছে যে সে নেশাগ্রস্ত বা অন্য কোনো কিছু। আপনাকে এটা মেনে নেবেন। যদি বলে লাগে আমার টাইমে দরকার, ওকে ওর কাছে যান। যদি বলেন না আমার ক্যারিয়ার দরকার, টাকা দরকার, সব দরকার, এটা হবে না। অ্যাকসেপ্টেন্স মিন্স অল, আপনাকে ভালো খারাপ দুইটাই মেনে নিতে হবে। ভাই, রেসপেক্ট দেওয়ার ব্যাপারে আমরা কি এখন অশিক্ষিত না? আমরা মনে হয় যে রেসপেক্ট দিতে পারি না মানুষকে। আমি তো বলবো হচ্ছে এটাই আমাদের এখনকার সময়ে, যদি বলেন এই জেনজি গ্রুপ বা পরবর্তী জেনারেশন হচ্ছে কি লাগবে আমাদের জন্য, আমি বলবো একটা কোয়ালিটি শিখতে হবে। আজ আপনি সংসার হচ্ছে যদি টিকিয়ে রাখতে চান, বিজনেস টিকিয়ে রাখতে চান, অথবা যে কোনো কিছু টিকিয়ে রাখতে চান, কেন? যেমন হলো
এখন স্পেশাল আমি যদি জেনজি গ্রুপরাই তো এখন অনেক লিডিং অনেক কিছু করতেছে, এদের একটা বিহেভিয়ার দেখবেন, এরা হচ্ছে যে সম্মান আশা করে, সম্মান দিতে পারুক না পারুক আশা করে, এবং সিনিয়র জুনিয়র নিয়ে খুব লাগে, কিন্তু লাগে হচ্ছে ওদের ইগোতে লেগে যায়, হচ্ছে যে আমাকে হিরো সাজতে হবে, ও আমাকে ক্রিটিসিজম নিতে পারে না। আমাদের আরেকটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমরা ক্রিটিসিজম নিতে পারি না। এটার জন্য আমি যে কোনো কিছু আমি সবসময় রুটের দায়ী করি। আমি এটার জন্য দায়ী হচ্ছে আমাদের মা বাবাকে করব, কারণ আমাদের মা বাবা কখনো সরি বলা আমাদেরকে শিখাই নাই। এরপরে ওনারা ভুল করছে, এসে আমাদেরকে থাপ্পড় দিয়ে দিছে, উনি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে সরি। আগে আপনার মা বাবা যেভাবে আপনাকে প্যারেন্টিং করছে, এখনকার সময় আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে প্যারেন্টিং করে টিকাতে পারবেন না, ওইভাবে আপনি বিজনেস চালিয়ে টিকাতে পারবেন না। আগে আমরা অনেক বস দেখেছি বাপ নিয়ে গালিগালাজ দিতে, এখন আপনি এই ধরনের কোয়ালিটি নিয়ে জেনজিদের একটা বলেন, পরবর্তী জেনারেশন একটা এমপ্লয়িও থাকবে না। অতএব হচ্ছে আপনাকে সম্মান দেওয়া শিখতে হবে। আপনি এতদিন সম্মান কিভাবে দিবেন, আপনি নিজেকে হচ্ছে অন্যের জন্য দিলটাকে প্রশস্ত করে নেবেন, মন থেকে তাদেরকে ভালোবাসবেন, দেখবেন কথাটা আপনার অনেক সফট হয়ে যাবে, খুব ভালো লাগবে। এইটার সঙ্গেই ভাই আরেকটা রিলেটেড কোশ্চেন, যে মা বাবার কারণে কি সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়? অনেকেই এই প্রশ্নটা শুনেই হয়তো বলবে যে তুমি কি বলতেছো, বাট আমার তো মনে হয় সামহাও। আমি আসলে একক কোনো ব্যক্তিকে কোনো কেসের জন্য বা ঘটনার জন্য দায়ী করি না। আমি সব অ্যাঙ্গেলগুলো দেখার চেষ্টা করি। মা বাবা অনেক বড় ভূমিকা পালন করে। এখন এখানে প্রবলেম হয়ে গেল কি, একটা জেনারেশন গ্যাপও বলবো না, আমি বলবো 5-6টা জেনারেশন গ্যাপ হয়ে গিয়েছে আমাদের মা বাবার সাথে। কিরকম? আমাদের মা বাবারা হচ্ছে ওনারা, আমি পা তুলে বসছি বিহেভিয়ারাল সায়েন্সের মাস্টারের সামনে, না জানি কি অপরাধ হয়েছে। না না, এখানে অপরাধ না, কালচার আপনারা এই ফিল্ডে আছেন, ওই যে আমি খুব রিল্যাক্সে বসে আছি, এই জন্য ওইভাবে কথা বলছি, ইটস ওকে। এখন মা বাবার ক্ষেত্রে হচ্ছে যাই, আমাদের মা বাবারা হচ্ছে কখনো ওনাদের হাজবেন্ড বলেন, ওনাদের হচ্ছে বাবা বলেন, খুব কেয়ারিংটা পায় নাই, অথবা আমরা রোমান্টিসিজম যেটা বলি, খুব আপনি বলেন আপনার দাদা দাদি, দাদা বলেন, বাবা বলেন, চাচা বলেন, কে রোমান্টিক ছিল? কেউ ছিল না। তাহলে কিন্তু এখনকার সময় আপনি রোমান্টিক না হন, আপনি হচ্ছে সংসারে টিকতে পারবেন না, এবং হচ্ছে আপনার অফিসও চালাতে পারবেন, বউই চলে যাবে ডিরেক্টর উপরে। তাহলে এখনকার সময় যখন আপনার ওয়াইফ হচ্ছে দেখে, আপনার মা দেখে হচ্ছে যে আমি তো জীবনে এটা পাই না, এই ধরনের হচ্ছে, তখন ওনারা ইনার আনকনসিয়াস মাইন্ডে ইনসিকিউরিটি ফিল করে। প্রবলেম হচ্ছে ইনসিকিউরিটি, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে সে তো যায় পাগল হয়ে গেছে। আমাদের যে একটা মুখোমুখি দাঁড় করানোর যে বাঙালির একটা স্বভাব আছে, ছেলে বড় ওয়াইফ বড় নাকি হচ্ছে আপনার ওয়াইফ বড় নাকি হচ্ছে মা বড়, আমি বলছি কেউ বড় না, সবার জায়গায় সবাই বড়, মায়ের জায়গায় মায়ের সমান, ওয়াইফের জায়গায় ওয়াইফের সম্মান। এখন ঘটনা হচ্ছে আমরা লিমিটগুলো ক্রস করি, যার কারণে এই সমস্যাটা হয়। এখন মা বাবারাও আমাদের কখনো বোঝার চেষ্টা করে নেই, ওনাদের সময় এআই ছিল না, অন্য কোনো ছিল না, ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেট আছে, আমরা অনেক কিছু এখন ফাস্ট জানি, আমরা অনেক কিছু আশা করি, অতএব আপনি আমার সাথে ওইভাবে কথা বলেন। কিন্তু না, আমি তো দেখে আসছি আমার বাপ মা এইভাবে করছে, আমি তো তোমার এইভাবে কন্ট্রোল করবো, যার কারণে হচ্ছে কি মা বাবার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, আমাদের হচ্ছে সংসার লাইফের সম্পর্ক নষ্ট হচ্ছে, আমরা মানসিকভাবে অশান্তিতে আছি। মনে হয় যে একটা সন্তান মানুষ করার জন্য তার মা দুনিয়ার সব কিছু করবে, এবং মারা একটা নিজের খাঁচার মধ্যে বন্দী হয়ে যায় দায়িত্ববোধের চাপে। এই থেকে মুক্তির পথটা কি? মায়েদের আমরা এখনকার সময় হচ্ছে যেমন কোথাও আমি ঘুরতে গেলাম, হচ্ছে আমার মা যেতে চাবে না, উনি হচ্ছে ইকোনমিক্স কথা চিন্তা করবো, গেলে টাকা খরচ হবে, উনি অনেক ইকোনমিক্সের কথা বলবে, ব্যস্ততা বলবে, অনেক কিছু, ওনাকে হচ্ছে সাথে করে হচ্ছে যে একটু কোথাও আমি নিয়ে যাই, একটা নদীর পাড়ে বসে যেন আধা ঘন্টা হচ্ছে যে কোনো টেনশন ছাড়া বসে একটা ফুচকার প্লেটও খাওয়া যায়, এটা আপনার মাকে শেখান, কারণ উনি জীবনে এটা কখনো প্র্যাকটিস দেখে নাই। অতএব এর দ্বারা মহব্বত সৃষ্টি হবে, এবং হচ্ছে অন্য সম্পর্কে প্রশংসা করুন, একটা গল্প খোঁজ কামেজ একটা পরিবেশ তৈরি করুন যেখানে কেউ কারো নেগেটিভ দোষ না, এখন এই চলো তো আমরা এই ফানটা করি, এই ফানটা করি, ফান করা, আনন্দ করা, মন খুলে কথা বলার এই এনভায়রনমেন্ট আমি চাই ঘরের মধ্যে ক্রিয়েট হোক। আমাদের ঘরের মধ্যে এমনও আছে মা বাবার সম্পর্ক সন্তানের সাথে প্রফেশনাল থেকে আরো খারাপ, আসছে কি অবস্থা, খাইছো, ভালো আছো, পড়াশোনা হয়েছে, গুড বাই, এবং দিনের পর দিন একই রুমে, মানে ঘরে থাকে, কথাও হয় না, ম্যাক্সিমাম খাওয়ার সময় খাইতে আসো শেষ। আপনার ফরেন্সিকের একটা বলে একটা রিসার্চে আমরা পেয়েছিলাম হচ্ছে যেখানে বাবার সাথে যদি হচ্ছে কানেকশন, ইমোশনাল কানেকশন না থাকে, ওরা সাইকোপ্যাথ পর্যন্ত হওয়ার চান্স সবচেয়ে বেশি। এখন বাবার ইমোশনাল কানেকশন, এখন বাবাকে তো পুরুষকে তো কখনো শেখানো হয় না তুমি বাচ্চা হলে বাচ্চাকে যেন কেয়ারিং করবা, কেয়ারিং নিবা, এবং ওয়াইফের যদি হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন আছে, কারণ এখনকার সময় আমাদের স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটিটা খুব কম, অতএব পোস্টপার্টাম অনেক ডিপ্রেশন এগুলো কমন আসবে, এই সময় যেন আমাকে সাপোর্ট দিতে হবে, এটা তো শিখতে হবে। এই জায়গাটা আমার মাকেও দূরে দূরে শেখাতে হবে, সবার কাছে ওপেন হতে হবে, না এ তো এত কিছু বুঝে, এটা বুঝে যাবে, এইভাবে বললে হবে না। পৃথিবীতে কেউ কোনো কিছু বুঝে না, আপনি ক্লিয়ার করে বলতে হবে আপনার মন থেকে কি চাচ্ছে, তারপরেও বলার পর অনেকে 5-10% করবে, আপনি যদি না বলেন আপনি নিজে নিজে পস্তাবেন।
ভাই আমরা তো সবাই সন্তান মানুষ করে অভ্যস্ত মা বাবা হিসেবে, অ্যাকচুয়ালি এটাতে শেখার আছে কিছু? এটাই তো প্রবলেম। আমি মনে করি আমাদের যারা প্যারেন্টিং ট্রেনিং দেয়, এবং আমি ওনাদের কথা হচ্ছে 90 থেকে 99% লোক আমরা প্যারেন্টিংয়ে জানি না। হ্যাঁ, তাহলে বাচ্চা কেমনে মানুষ হইতেছে? দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন হচ্ছে বাচ্চাকে আমরা মনে করতেছি হচ্ছে যে আর জন্ম দিয়েছি, বড় করছি। তার বেস্ট একটা উদাহরণ হচ্ছে আমরাও যখন ছোটবেলায় ছিলাম তখন মা বাবা আমাদেরকে এত সহজে খাওয়াতে পারে না, আমরা অনেক দুষ্টামি করেছি। এখনকার সময় কি হচ্ছে, তাকে হচ্ছে যে একটা মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, টিভিতে দিয়ে দেওয়া শর্ত হচ্ছে, না দিলে সে খায় না। এখন এরপর প্রবলেমটা কোথায়? প্যারেন্টিং জানে না। এরপরে এবার বলা হয়, আমাদের কাছে কমপ্লেন করা হয় সে অ্যাডিক্টেড, তার হচ্ছে মোবাইল ছাড়া কোনো কিছু বুঝে না। এটা তৈরি করছে টাকে, সে যখন মোবাইলে লক খুলছে তখন বাহ বাহ কে বলছে, অ্যাটেনশন কে দিয়েছে। অতএব একটা বাচ্চা 4-5 বছর আগে কোনো সোশ্যাল টাচ স্ক্রিন থেকে দূরে রাখতে হবে, এটা আমাদের চাইল্ড সাইকিয়াট্রিস্টদের হচ্ছে অ্যাডভাইস। কিন্তু কোথায় আমরা এগুলো জানি? অতএব আমাকে যেন এই আরেকটা নতুন যেন শিখতে হবে। একটু আগে বলা হলো যে আমার ওয়াইফকে আমাকে টাইম দিতে হবে। আগে তো হচ্ছে ওকে তুমি প্রেগনেন্সি আছে, আগামী 1 বছর আমি আসবো না, দেশের বাইরে থাকবো, তুমি হ্যান্ডেল করো। এখন তার জন্য অনেক মুড সুইং, এগুলো আপনি কিভাবে ডিল করবেন? কারণ আমাদের এখন হচ্ছে টলারেন্স লেভেল বা হচ্ছে কষ্ট সহিষ্ণুতা, রিজিলিয়েন্স বলেন, সাইকোলজিক্যাল ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার অ্যাবিলিটি অনেক কম, ডে বাই ডে কম হবে। অতএব আপনাকে এই জন্য সাপোর্টিভ লোক, হেল্প লাগবে। আগে আমাদের পরিবারে 10-15 জন লোক থাকতো, কেউ না কেউ এরকম মনের কথা বলা যেত। এখন সবাই আমরা ইউনিক ভাবে থাকি। অতএব হচ্ছে আমাদের এখানের মধ্যে আমার সাপোর্ট দেওয়ার লোক নাই, আমাকেই দিতে হবে। সম্ভবত দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন এটা ভাই, মা আগে নাকি বউ আগে, বড় কে? এই কোশ্চেনটা করে তো আমাদের সমাজ, আজকে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে যারা হচ্ছে যায় একটু মা ভক্ত হয়ে যাচ্ছে তাদের সংসারগুলো টিকছে না, আর যারা হচ্ছে যায় ওয়াইফ হয়ে আছে তারা মা বাবার সাথে টিকে থাকতে পারতেছে না। যেমন হচ্ছে যারা এখন এই নেগেটিভ ইস্যুগুলো এই পরিমাণ গবেষণা হয়েছে, যার কারণে হচ্ছেটা কি সবাই লেবেলিং করে দিছে, অল শাশুড়ি খারাপ, অল হচ্ছে যায় আমার যে ছেলের বউ আসবে সেও খারাপ, বা হচ্ছে যায় আমার এই যে মেয়ের জামাই আসবে সেও যে খারাপ হবে, অশান্তি থাকবে। সবার নেগেটিভ দেওয়ার কারণে মানুষ এখন হচ্ছে বিয়ে করা নিয়ে ভয় আছে। এখন ভয়, এখনকার সমাজে হচ্ছে আমরা বিয়ে না করে হচ্ছে সবকিছু পেয়ে যাচ্ছি, অতএব বিয়েটা কোনো প্রয়োজন ফিল করতেছে না। এই জন্য হচ্ছে আপনি এইভাবে মা বড় নাকি ওয়াইফ বড়, দেশ বড় নাকি ধর্ম বড়, এগুলো বলে মানুষের মধ্যে আপনি বিভেদ সৃষ্টি করতেছেন। সবাইকে বলে দে তোমার এই জায়গা, সম্মানের জায়গায় তুমি বড়, তোমার হচ্ছে কেয়ারিং এর জায়গায় তুমি এই জায়গায় বড়। অতএব লিমিট গুলো দেওয়া এবং সবাইকে স্যাক্রিফাইস করা শেখা। কিন্তু আমাদের এই স্যাক্রিফাইস করার লিমিট যেন সেট আপ করে, এটা আমরা কখনো শিখি নাই, যার কারণে অশান্তি হচ্ছে এবং আমাদের আশপাশে অনেক ঘটনা দেখতেছি। আর একটা হলো আমরা সবাই এক অন্যকে টক্সিক প্রমাণ করতে হচ্ছে যাই ব্যস্ত। একটা হলো কি জানেন, আপনি যদি ইনসিকিউরিটি হন, আপনার যদি হচ্ছে যে কোনো দুর্বলতা থাকে, আপনি দুর্বলতা ডাকার জন্য হচ্ছে সবাইকে ব্লেম দেওয়া শুরু করবেন। সুন্দর কথা বলছেন। এখন ধরলাম আপনার ইনসিকিউরিটি আছে, আপনার ট্রাস্ট ইস্যু আছে, আপনি ট্রিটমেন্ট করতেছেন না, এটা আমার কাছে সবচেয়ে বড় অপরাধ। এখন ট্রিটমেন্ট তো করবেন না আপনি, আপনার তো ইগো লাগবে, আপনার মেন্টাল হেলথ কাউন্সিলের কাছে চাইলে আপনি পাগল হয়ে গেছেন সবাই বলবে, কারণ অন্য কি বলবে দ্যাট ইজ গুরুত্বপূর্ণ আপনার কাছে। সো এখন আপনি কি করবেন, সবাইকে হচ্ছে আপনার এটা পূরণ করার জন্য যে আপনার ট্রাস্ট ইস্যু, আপনি হচ্ছে বাচ্চারকে ওভার কন্ট্রোলিং করবেন, সে কি রিলেশনে যাচ্ছে করতেছে সেগুলো আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন, বা অল ম্যান খারাপ, অল পুরুষ খারাপ, এই জেলার লোক খারাপ, ওই জেলার লোক খারাপ, কাউকে না কাউকে খারাপ বানায় আমার ভালো হইতে হবে। হ্যাঁ, আন্ডারস্টুড। ওকে ভাইয়া, বিয়ে করার জন্য প্রফেশনাল লাইফ না পার্সোনাল লাইফ, কোনটার দিকে তাকানো উচিত? এই জায়গায় আরেকটা বড় ভুল করি। কিরকম? যেমন আমরা হচ্ছে এখন ক্যামেরার সামনে আছি, এখন আমাদের সুন্দর সুন্দর কথা দেখে এত অ্যানালিটিক্যাল কথা দিলে আপনি যদি চিন্তা করেন এরা কত ইন্টেলেকচুয়াল হবে, ঘরে কত ঠান্ডা কথা বলে, আপনি এটা না, আপনি হচ্ছে আমার ঘরের লোকদের জিজ্ঞাসা করেন এক কথা 3 বার আমি বলি কিনা। অতএব একজন মানুষকে বিয়ে করা মানে তার পার্সোনাল লাইফ বিয়ে করা, তার প্রফেশনাল লাইফ বিয়ে করা না। ওকে, কিন্তু এটা কি ম্যাটার করে না? এক এক প্রফেশনের মানুষ এক এক রকম হবে। যে সারাদিন ক্রিমিনালদের সঙ্গে থাকবে তার ভিউ আর নর্মাল একজন কৃষকের ভিউ তো আলাদা হইবেই। যেমন আমি যখন ঘরের মধ্যে থাকি, ফান মোডে থাকি, আমার পার্সোনাল লাইফ পুরাই হচ্ছে যায় ইম্যাচিউর এবং হচ্ছে ফান এবং হচ্ছে ইয়ার্কিতে ভরা। তখন আমি আমার মস্তিষ্ক এক পাশে রেখে দিই, কারণ আমি যদি এভাবে চোখ খুলি অ্যাজ আমার প্রফেশন অনুযায়ী, আপনি কি কথা বলছেন আমি বডি ল্যাঙ্গুয়েজ মিনিং বুঝে, আপনি কোনো কিছু লিখতেছেন আপনার হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস দেখে আপনার পার্সোনালিটি বুঝে, আপনি কোনো একটা স্টেটমেন্ট বলতেছেন সাইকোলজিক্যাল কোন ডিসঅর্ডার আছে, কোন থিঙ্কিং ইরর আছে, আমি সব বের করে ফেলতে পারবো। ভাই আমিও তো হিউম্যান,
আমারও তো একটা ফান আছে, আমার পার্সোনাল লাইফ আছে, অতএব আমি প্রফেশনাল মতন থাকবো না, অতএব প্রফেশনাল লাইফ আলাদা। এখন এক জায়গায় যাচ্ছি প্রফেশনাল বিহেভিয়ারে প্রফেশনাল মতন আলোচনা করব, সেখানে আমরা থাকবো ওকে স্যার কেমন আছেন, ভালো আছেন। কিন্তু ম্যারেজ হচ্ছে পার্সোনাল লাইফে, তার সাথে হচ্ছে আপনার নেগেটিভগুলো তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার নেগেটিভগুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং পজিটিভগুলোর জন্য তাকে প্রশংসা করতে হবে। কিভাবে? ধরলাম একজন ব্যক্তি খুব ঘামে যাচ্ছে, সে হচ্ছে যে ঠিক মতন গ্লাসটা ধুয়ে হচ্ছে রাখে না, আপনাকে মেনে নিতে হবে জীবন হচ্ছে ধুয়ে রাখে নাই বা গ্লাসটা এলোমেলো করে রাখবে, জামাটা এখানে ফেলে রাখে। এখন নয়তো অনেক চিল্লাচিল্লি করলে এক জায়গায় রাখবে, এখন এই গোছায় সুন্দর মতন করে রাখবে না, আপনার এই তার নেগেটিভ জিনিসটা মেনে নিতে হবে। এই কারণে পার্সোনাল লাইফে আপনাকে থাকতে হবে। কেউ পার্সোনাল লাইফে হচ্ছে সেই সমালোচনা সহ্য করতে পারেন না, তাকে যেন সমালোচনা সিচুয়েশনে দিবেন না। কেউ পার্সোনাল লাইফে ধরলাম রুটি বানাতে পারে না, সে কিন্তু ভালো কাচ্চি বানাতে পারে, আপনি এখন তাকে রুটি খোঁচা দিতে পারবেন না। অতএব আমার কাছে ম্যারেজ হচ্ছে সে পার্সোনাল লাইফে কেমন, সেই জায়গাটা প্রফেশনাল লাইফে হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য। আমি সবসময় সোশ্যাল মিডিয়া দেখানোর বিপক্ষে। মানে আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে আমি পার্সোনাল লাইফ কেমন সেটা দেখানো উচিত না? না। কেন? আপনাদের এই যারা ব্লগিং করে হচ্ছে যায়, এদের পার্সোনাল লাইফগুলো হচ্ছে আপনারা যত দেখছেন, আপনি যত পার্সোনাল লাইফ অন্যকে দেখাবেন, অ্যাজ এ হিউম্যান নেচার আমরা অন্যকে নিয়ে অ্যানালাইসিস করতে পছন্দ করি, আমরা কখনো নিজের দোষ দেখি না, অন্য দোষ দেখতে পছন্দ করি। এই জন্য সবাই দেখেন অন্য যে কোনো একটা ঘটনা হবে পক্ষ হোক বিপক্ষ হোক, অর্থাৎ আপনি যে কোনো ঘটনা কেউ ফেসবুকে কী ধরনের শেয়ার করতেছে, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন সে কী ধরনের মেন্টালিটির লোক, সে ছেলে মেন্টালিটির পক্ষে নাকি মেয়ে মেন্টালিটির পক্ষে, নাকি সে রিলিজিয়ান মেন্টালিটির পক্ষে, নাকি সে হচ্ছে নাস্তিক মেন্টালিটির পক্ষে। কারণ যে যেটা তার চিন্তাধারা প্রুভ করার জন্য বিষয়গুলো দিয়ে আসবে। এবার সোশ্যাল মিডিয়ার একটা বেস্ট উদাহরণ হচ্ছে যে আমাদের প্রিন্স মামুন আর লাইলা, এরা কি পরিমাণ ঝগড়াঝাটি করতেছে, আর এরা জীবনে কখনো সুখে থাকতে পারবে না, হবে না। কেন হচ্ছে এদের মধ্যে সুখে থাকার যোগ্যতা নেই। আমি এটা অ্যাজ এ বলবো, কিরকম অ্যাজ এ থাকতে হলে একে আপনাকে, আমরা যে আলোচনাগুলো আজকে করলাম যে এখানে অন্যকে সম্মান দেওয়া, আপনি বিভিন্ন চ্যালেঞ্জগুলো হচ্ছে মেনে নেওয়া, আপনি হচ্ছে এগুলো আপনাকে মানতে হবে। এখন আমি আজকে ওকে আমারও পার্সোনাল গাড়ি কিনছে, আমি হচ্ছে যে করলে এত লাখ ভিউ পাবো, ওকে, তাহলে আপনার টেনশন হচ্ছে যে ভিউ, শান্তিতে থাকা টেনশন না। আপনি হচ্ছে এই আজকে তো এই ড্রেসটা ভালো লাগছে, তোর এই ড্রেস আছে, চল আজকে একটা যে টিকটক করে এটা ভালো হবে। আপনি সারাক্ষণ অন্যজন আপনাকে কিভাবে দেখছে এ নিয়ে আছে, তাহলে আপনি কিভাবে শান্তিতে থাকবেন? শান্তি মানেটা কি? আপনি যে অবস্থায় যেভাবে আছেন ওইভাবে ঠান্ডা মাথায় আপনি খুব ভালো আছেন। ওদের একটা টেনশন হচ্ছে যে এটা এরকম হচ্ছে কেন, ওইটা এরকম হচ্ছে কেন। আর আরেকটা জিনিস, যখন কেউ কারো বিরুদ্ধে কেস করবে, একটা হচ্ছে মনের থেকে সম্মানটা উঠে গেলে আপনি কখনো হচ্ছে যে থাকা যাবে না। যেমন সম্মান যদি আমি বলি, আমার অন্য মন থেকে সম্মান উঠে যাওয়ার জন্য অনেক বড় ইভেন্ট করা লাগবে না। যেমন ধরলাম কেউ না একজন কাপল, তাই সে সকালবেলা উঠে হচ্ছে গোসল করতেছে, রেডি হচ্ছে, একটু ব্যায়াম করে অফিসে যাচ্ছে। এখন হলো ধরলাম তার পার্টনার এসে যে বলতেছে, বিয়ের পরে নতুন লাইফ হচ্ছে সুন্দর মতনই, বললো আরে সকালবেলা এত কিসের এক্সারসাইজ, এই একটা কথা বলছেন, হতে পারে তার আপনার মন থেকে তার জন্য সম্মানটাই উঠে গেছে। কি রে ভাই, আমি একটা ভালো লাইফ করতেছি, তুমি এর ব্যাপারে অবহেলা করে কথা বলতো, তুমি রাত দিনের 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায় আসে, একটা সকালবেলা নাস্তাও রেডি করতেছো না। এই নর্মাল ঘটনার কারণে মানুষের সম্মান উঠে যায়। এরপরে হয় কি, তাদের রিলেশনশিপ হচ্ছে যা, তাদের এক অন্যের প্রতি আকর্ষণ কাজ করে না। এবার এখান থেকে যত ঝগড়াঝাটি শুরু হয়, আমরা শুধু দেখি এই মারছে ওই মারছে, কিন্তু সম্মান উঠেছে কোন জায়গা থেকে, এই জায়গাটা আমাদের দেখতে হবে। আমাদের লাভ অ্যান্ড কেয়ারিং তো উপর থেকে, ভিতর থেকে একটা যেন আমার আসা, সম্মান আসা, একটা আকর্ষণ তো চলে গেছে। ভাইয়া, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্সি আর সোশ্যাল ইন্ডিপেন্ডেন্সি এই দুটো ব্যাখ্যা করে কেমন করে মানুষ? আমি আমার কাউন্সেলিং সেশনে সবাইকে একটা কমন কথা বলি, সেটা হলো আপনি হচ্ছে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হন, সোশ্যালি ডিপেন্ডেন্ট। সেটা কেমন? আজকে আমাদের সমাজ হচ্ছে সবসময় একটা কথা বলে না, হচ্ছে যে আমি খুব ইন্ডিপেন্ডেন্ট, আমি খুব সম্মান করি, কিন্তু হচ্ছে আমার কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইমোশনালি হন। কেমন? আমার সাথে আমার বয়ফ্রেন্ড বলেন, আমার হাজব্যান্ড বলেন, আমার বস বলেন, খারাপ ব্যবহার করতেছে, আমার 3 দিন ধরে 1 সপ্তাহ ধরে মুড অফ, তাহলে আপনি তো ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট। কেউ আপনার সাথে নেগেটিভ বিহেভ করতেছে, আপনি ইমোশনালি ব্যাড। অতএব হচ্ছে আপনি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করেন, নিজের ইমোশনকে ম্যানেজ করতে পারেন। অন্য কেউ যেন আপনাকে হচ্ছে যে নাড়াতে না পারে। যেমন আমি এখানে একটা ধাক্কা দিচ্ছি, ওয়ালের কিছু হবে না, কারণ এটা অনেক মজবুত। আপনি ইমোশনালি এই পরিমাণে স্ট্রং হোক, কেউ ক্রিটিসিজম করলে, কেউ সমালোচনা করলে, কেউ অসম্মান দিলে, কেউ যদি আপনাকে অ্যাটেনশন না দেয়, আপনি সেখানে প্রপার বিহেভ পাচ্ছেন না, তারপর আপনি সুন্দর মতন কাজ করে যাচ্ছেন, এটা আপনাকে অনেক হেলদি রাখবে, সুখে রাখবে। আর যদি এবার হচ্ছে
দিন শেষে আমাদের সবাই লাগবে। আমি এখানে কথা বলতেছি, আপনি যদি আজকে আমার এই ভিডিওটা না করতেন আমি কি কথা বলতে পারতাম? মানুষ এত জানতো না। অতএব আমাকে চলতে হলে সবাইকে লাগবে। আমি যখন অসুস্থ হব, আমি হচ্ছে আমার মাও লাগবে, আমার সন্তানও লাগবে, সবাই আমার আশপাশে অসুস্থ সময় আমি যদি শুধু তাকিয়ে থাকি ওইটা আমার ভালো লাগে। আপনি একটু অসুস্থ সময়ের কথা চিন্তা করেন, বা আপনার দাদা যখন মারা গেছে তখন আপনারা যে আশপাশে আছেন, যে খেলতেছেন, অতটুক দেখে ওনাদের সুখ লাগতেছে। আমার নানির কথা মনে আছে, উনি মৃত্যুর আগ মুহূর্তে শুধু আমি যে ভাত খাচ্ছি এটা দেখে উনি শুধু তাকায় আছে। আমার জীবনের সেরা লুকিংটা হচ্ছে এটা, মানে উনি খুব সুখ ফিল করতেছেন। অতএব এখন যদি বলেন আমার পৃথিবীতে কেউ লাগবে না, আমি একা একাই সব, আপনি গুড ফিলিংটা কই পাবেন? কারণ আপনার বয়সের সাথে সাথে আপনার এখন যৌবন আছে, আপনার টাকা আছে, একসময় টাকাও চলে যাবে, যৌবনও চলে যাবে, তখন আপনি কিভাবে থাকবেন? এই জন্য আমাদের হচ্ছে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, সোশ্যালি ডিপেন্ডেন্ট। সবাইকে আমি দেওয়ার মেন্টালিটি করলে সমাজে অশান্তি কমে যাবে। আমাদের রিলেশনশিপে যাওয়ার জন্য অল্প সময়ে লাইকিং ডিসলাইকিং, তুমি কি পছন্দ করো আমি কি পছন্দ করি, এইটুকু জানাই অনেক বেশি জানা মনে হয়। এবং তার কারণে কি আসলে সম্পর্ক গড়া বা ভবিষ্যতের জন্য কোনো ইম্প্যাক্ট রাখে? আমি তো বাংলাদেশের ব্যাড সিনারিওগুলো বলবো। আমি ডেটিং অ্যাপগুলো বাংলাদেশে যেগুলো আছে এখানে যদিও কম, আমি ওখানগুলো হচ্ছে যখন আমি কেসগুলো দেখি বা হচ্ছে আমি ফরেন্সিকে কাজ করি, দেখি মানুষ ডেটিং অ্যাপে যায় বিয়ে করার জন্য। ডেটিং অ্যাপ কি বিয়ে করার জন্য? অতএব সেখানে যে খুঁজে এমন একটা লোক যে হচ্ছে যায় তাকে বিয়ে শাদী হচ্ছে যায় করবে। এখন আপনি ডেটিং অ্যাপগুলোতে ওখানে তোমার কি ভালো লাগে, তোমার কি পছন্দ, বা ডেটিং হলে আপনার রিলেশন এভাবে তৈরি হয়। আলটিমেট হচ্ছে আপনি কয়দিন ধরলাম আমার চা ভালো লাগে আপনার কফি ভালো লাগে, এইভাবে সারা জীবন চলে যেতে পারে, অসুবিধা নাই। চা কফি পার্থক্য বোঝায় বানাতে, কিন্তু হলো আমরা দুজন একটা চ্যালেঞ্জ আসলে 10,000 টাকা আমাদের হাতে আসলে কিভাবে 10,000 টাকা খরচ করবো? আমরা কি মার্কেটিংয়ে খরচ করবো নাকি সেভিংসে খরচ করব? আমাদের সন্তানদেরকে আমরা কোন লেভেল, আমরা কি বাইরের দেশে পড়াবো নাকি এখানে পড়াবো? আমার ফ্যামিলিকে আমি একসাথে থাকবো নাকি থাকবো না? আমার আমার চিন্তা করার দ্বারা এরকম, আমার ফ্যামিলিতে হচ্ছে আমি সাংসারিক কাজ কতটুকু করব, আমি আয় কতটুকু করব, আমার সন্তানের লালন পালন হচ্ছে কে কতটুকু দেখবে, সেগুলো হচ্ছে আলোচনা করার বিষয়। আলোচনা হচ্ছে পছন্দ অপছন্দের কিছু না, ভিন্ন মানুষে থাকলে যে আকর্ষণ তৈরি হয় অনেক ক্ষেত্রে। রাইট। কিন্তু আমাদের জানতে হবে ফিউচার চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবিলা করব, কে কাকে কি দিতে পারবো, নট নিতে পারবো। ফেসবুকে বা টিকটকে যেই রিলসগুলো আমার পক্ষে, আমি সেগুলো বউকে পাঠাচ্ছি, বউয়ের যেগুলো পক্ষে সেগুলো আমাকে পাঠাচ্ছে। এই করে করে কি আমরা কিং কুইং এর মধ্যে একটা পার্থক্য তৈরি করছি? এটা হচ্ছে আমি যেটা চাচ্ছি আরেকজনদের আমি কন্ট্রোল করে জোর করে আদায় করে নিচ্ছি। আসলে বিতর্কতভাবে আমরা সবাই একে অন্যের ফ্যাসিস্ট। আমরা হচ্ছে সবাই অন্যকে আমরা সবাই ফ্যাসিস্ট, হ্যাঁ বলতে পারেন। আমরা অন্যকে কন্ট্রোল করতে চাই, যে ফিল্ডে আছে সেই ফিল্ডে রাজা হতে চাই। মানে কি একজন রাজা হবে আর সব প্রজা হয়ে যাবে। এখন আমার একটা হলো আমি স্যাক্রিফাইস করে একসাথে যেন চলবো, এটাই আমাদেরকে শিখানো বা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের ভুল করে দিছে। অতএব আমার হচ্ছে ধরলাম এই ছেলে হচ্ছে আগে 5 মিনিটও টাইম দেয় না কারোর সাথে কথা বলেন। রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ধরলাম হলো একজন হচ্ছে সে খুব ক্যারিয়ার অনেক বেশি ফোকাস, সে জীবনে কখনো রিলেশনশিপও করে নাই, কখনো হচ্ছে যায় সে তার মা বাবার সাথে 10-20 মিনিট করে কথাও বলে নাই। এখন আপনি এই ছেলেটা দেখেন, একটা ছেলে মাস্ট বি লয়াল হবে, আগে ব্যাড হ্যাবিট কোনো কিছু নাই, সে স্মোকিং করে, এবং কি সে কখনো মুভিও 5 মিনিট দেখতে যায় না, 3 ঘন্টা দেখতে যায় না মুভি, কারণ হলো তার সময় নষ্ট হবে। তাহলে কি পরিমাণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। এখন আপনি এই ছেলেকে যদি রোমান্টিক বানাতে যান, হবেটা কি? সংসার টিকবে? সবই তো ধ্বংস হবে। কারণ এই তো রোমান্টিক ছেলে না, এই ক্যারিয়ার ওকে হচ্ছে ও ক্যারিয়ারের মধ্যে তাকে থেকে দেখে আপনি ক্যারিয়ারে হেল্প করেন, আরামে থাকবেন। অতএব আপনি এক অন্যকে জোর করে এত চেঞ্জ করে লাভ নাই। অতএব আপনি যুদ্ধ খেলে তো লাভ কি, এক অন্যকে বিপরীত মুখে। ওকে আমার এই জায়গার লিমিট, হ্যাঁ সম্ভব আমি এতটুকু করতে পারতেছি, বাট আমার এই দায়িত্ববোধের কারণে বা আমার এই ক্যারিং এর কারণে পাচ্ছে না। আপনাকে মেনে নিতে হবে, না বলাটা শিখতে হবে, এবং অন্যজন আমাকে যে না বলবে, অ্যাটেনশন দিবে না, এটাও মেনে নিতে হবে। ভাই, যারা খাঁচার মধ্যে থাকে বা ধরেন কন্ট্রোলের মধ্যে থাকে, ওরা তাড়াতাড়ি মুক্তি চায়, মনে হয় পাখা পাইলে তার আনন্দ, নিজেরা ইনকাম করবে, বড় হবে, সব কিছু ছেড়ে বাড়াবে। আবার যারা অনেক কষ্ট করে বাইরে পরিশ্রম করে, তারা মনে হয় না এসব ভালো লাগে না, চুপচাপ বাসায় বসে ঘর গন্ডা করি। এটা একটা আপনি খুব ভালো এক বিষয় তুলে ধরেছেন। এটা আমাদের সাইকোলজির একটা থিওরি আছে। থিওরিতে আমরা বলা হয় মানুষ যখন হচ্ছে খুব ডিপেন্ডেন্ট মধ্যে থাকে, খুব কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে থাকে, সে তখন ইন্ডিপেন্ডেন্ট হতে অনেক চেষ্টা করে, ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। কিন্তু এখানে মজার কাহিনী হলো মানুষ যখন প্রচুর স্বাধীনতা পেয়ে যায় তখন সে আবার ডিপেন্ডেন্ট হতে চায়। এটা কিভাবে? ধরলাম হলো আপনার কাছে প্রচুর টাকা চলে আসছে, আপনি অনেক পার্টি করছেন, অনেক ঘুরছেন, এরপর আপনার ভালো লাগবে না। বিশ্বাস করেন, আপনার যদি গোয়াতে 20 দিন থাকেন, 2-3 দিন পর আপনার অশান্তি লেগে উঠবে। কারণ
আপনাকে কেউ বলার নেই কেমন আছো, কেউ বলার নাই, কন্ট্রোল করার নাই, আপনি এখন একাকিত্ব থেকে হচ্ছে আপনার লোনলিনেস চলে আসবে। অর্থাৎ আপনি বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন লোনলিনেস চলে আসবে। আপনি বেশি হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে অনেক হচ্ছে ফ্রিডম পাবেন, যার কারণে অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, কিন্তু লোনলিনেস চলে আসবে। অতএব আমি এমনও অনেক ক্লায়েন্ট দেখলাম, খুব আমার সিনিয়র আপু বলেন ভাইয়া বলেন, খুব ভালো অফিস ম্যানেজমেন্ট, খুব ভালো লিডারশিপ দিতে পারে, অনেক কন্ট্রোল করতে পারে, খুব ভালো লিডার, কিন্তু দিন শেষে দেখলাম খারাপ পথে চলে যায়, খারাপ লোকের ডিপেন্ডেন্ট পড়ে যায়। অর্থাৎ ওনার মধ্যে যে একটা অন্য জায়গায় ডিপেন্ডেন্ট হওয়া বা কন্ট্রোলিং হওয়া, কেয়ারিং পাওয়ার যে হ্যাবিট আছে, সেটা উনি ব্যাড জায়গায় পড়ে যায়। উনি সবাইকে দেখাচ্ছে আমি অনেক কন্ট্রোলিং, আমি অনেক সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি, কিন্তু দিন শেষে ওনার যে একটা নির্ভরশীল হওয়ার যে বিতর্কত টেন্ডেন্সি থাকে, চাহিদা, সেটা কিন্তু আরেকজন ব্যাডের কাছে চলে যাচ্ছে। অতএব আমাদের চুজিং সিস্টেমটাই খারাপ। পার্সোনালিটি ডিসঅর্ডারটা একটু বলবেন, এটা মানে অধিকাংশ মানুষ আমরা জানিই না বা কম অ্যাওয়ার। এখন পার্সোনালিটি ডিসঅর্ডার প্রায় হচ্ছে 9 ধরনের উপরে আছে আমাদের ডিএসএম অনুযায়ী। যেমন হচ্ছে কিছু লোক আছে মন মতো কোনো কিছু না হলে হাত কাটবে, এরপরে মন মতো কোনো কিছু না হলে অজ্ঞান হয়ে যাবে, মন মতো কোনো কিছু না হলে প্যানিক হয়ে যাবে। আবার কারো হচ্ছে যে কেউ যদি তাকে অ্যাটেনশন না দেয় তার হচ্ছে খারাপ লাগবে। এবং কেউ এই বাংলাদেশে যেমন একটা কমন কথা হয় এই ইন্টারভিউতে, যদি সকল পুরুষ মারা যায় কি করবেন, সকল নারী মারা গেলে কি করবেন, কেউ টিকে থাকতে পারবে না। কারণ সৃষ্টি হতে এইভাবে সৃষ্টি করছে, আপনি ও একটু অ্যাটেনশন দিবেন, ও একটু নিজে সাজবে, ভালো লাগবে, তাকাচ্ছেন, বাট লিমিটের মধ্যে। এখন প্রবলেমটা হয়ে গেল আপনার যখন অ্যাটেনশন না দিলে আপনার খারাপ লাগবে। অ্যাটেনশনের জন্য হচ্ছে যে আপনি যা ইচ্ছে তা করবেন। যেমন আপনি ইনস্টাগ্রাম বলেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যারা আছে, টিকটকারগুলো আছে, টিকটকের অনলি লাইভ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য তারা কি করতেছে, এগুলো সবগুলো এক একটা অ্যাটেনশন বা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে চলে আসবে। অনেক মা যেরকম বলবো হচ্ছে যে সন্তান হচ্ছে হানিমুনে যাচ্ছে, বাট সেও যাবে, কেন যাবে, সন্তানকে সে দূরে রাখতে পারবেন, এগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার ক্যাটাগরি পড়বে। বাট ডায়াগনোসিস করা অনেক কঠিন। আমরা ক্লিনিক্যালে যখন ইন্টার্নশিপ বা কাজ করি, তখন হয় কি কেউ এই ডিসঅর্ডার নিয়ে আসে না, সে আসে আমার তো আবেগ কন্ট্রোল থাকে না, আমি তো আমার খুব রাগ উঠছে, আমি ওকে মারা ফেলছি, ওকে অনেক হচ্ছে কথা বলে ফেলছি, এখন আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শিখান। প্রবলেম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, প্রবলেম হচ্ছে উনি ওনার বিহেভটাকে ইনসিকিউর ভাবে, লাইফে অনেক ট্রমা হয়েছে অথবা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, যেগুলোর কারণে ওনার বিহেভটা একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। এখন এগুলো নিয়ে কথা বলে আবার অনেকে মনে করে লেবেলিং না। আমার কথা হলো আপনি সুস্থতার জন্য চিকিৎসা না নেওয়াটা সবচেয়ে বড় খারাপ। রোগ নিয়ে কথা বললে রোগ বাড়বে না, মানুষ সচেতন বাড়বে, ওকে আমার এই সমস্যা আছে, আমার ইমোশন কন্ট্রোল না, আমি খুব রেগে যাচ্ছি, আমি খুব হচ্ছে আমার চরম মাত্রায় মুড সুইং হচ্ছে, আমি চিকিৎসা নিই। সবচেয়ে বিপদের সময় হচ্ছে ব্রেকআপের সময়। ব্রেকআপ হইলে আমরা বুঝি না যে কি করবো। কেউ মদ গাঁজা খায় পড়ে থাকতেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ডিপ্রেশন যাচ্ছে, কেউ হাত কাটতেছে। করবে এটা কি মানুষ আসলে? যদি আপনার ফাইনাল থাকে এটা ব্রেকআপ হয়ে গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, প্রথম কাজ হলো আপনি 100% সকল কমিউনিকেশন গ্যাপ করে দেওয়া। কিভাবে? যেমন আমরা হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, আমিও তাকে হচ্ছে যাই ব্লক করে রাখছি, বাট আরেকটা আইডি দিয়ে দেখতেছি সে কার সাথে গেছে, কি গেছে, এগুলো আপনাকে হচ্ছে যাই আরো কষ্ট দিবে। আপনি আরো স্যাড সং শুনবেন, আপনাকে আরো কষ্ট দিবে। অর্থাৎ ব্রেনটা হচ্ছে একটা ইনফরমেশন হাউস। আপনি যত বেশি তার নাম যদি বলেন নীরব, আমি ভুলে যেতে চাই নীরবকে, যতবার নীরব নাম বলবেন ততবার হচ্ছে যে ব্রেন কি করবে, আপনার হচ্ছে যে সকল তথ্যগুলো মনে করবে। অতএব আপনি যখন হচ্ছে ব্রেকআপ হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কি ইমেলও আপনি ব্লক করে রাখবেন। আমরা অনেক রিলেশনশিপ থেকে ইমেলে একবার মেসেজ দিচ্ছি, আবার ওখানে পড়ে গেছে। অতএব আপনার সকল কমিউনিকেশন দূরে থাকা। সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় আপনার কিছু আসে যায় না। সে যদি, সরি টু সে দ্যাট, সে যদি ধরলাম ট্রাকের নিচে পড়ে মরে যায়, কিছু আসে যায় না, এরকম আপনাকে মেন্টালিটি নিয়ে আসতে হবে। সে আমার লাইফের কোনো অংশই না। যেমন আমরা এখানে বসে আছি, নোয়াখালীর কেউ লোক হচ্ছে যদি কোনো মারা যাচ্ছে, আমার আপনার এখন কি কষ্ট লাগবে? সে কি আমার আপনার লাইফের অংশ? অত আমরা সিস্টেমের লোকও না। অতএব এইভাবে হচ্ছে আপনার চিন্তা করা। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই সময় যারা আপনাকে ইমোশন কথা শুনবে, আপনাকে ইমোশনাল হিলিংয়ে হেল্প করবে, তাদের কাছে থাকা। আর যে আপনি মদ গাঁজা যেগুলো বলছেন, যারা আপনাকে ওইদিকে ডাইভার্ট করবে, যে কোনো ব্যাড হ্যাবিটের দিকে নিয়ে যাবে, তাদের থেকে দূরে থাকা। আর এটা যেন আপনার খুব খারাপ লাগবে, আপনি যেন কাউকে ভুলতে পারবেন না, এটাও মেনে নিতে হবে। মানে দরদ কমানোর কোনো জায়গা নেই আসলে। আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে, এটাই মেনে নিতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। ধরেন দীর্ঘদিন একসাথে সংসার করার পরে 10-15 বছর রিলেশনশিপ হওয়ার পরে হুট করে ব্রেকআপ করতেছে, ডিভোর্স হতেছে এবং বলতেছে আমার পার্টনারটা অনেক টক্সিক ছিল, অনেক খারাপ ছিল। এটা কি আসলে জায়েজ? এটা তো ধর্মীয় কথা না, এটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স। হচ্ছে আমি নিজে ওই কষ্টে অবাক হই। আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে যে 10-15-20 বছর ছিলেন, আপনাদের পার্সোনাল ব্লগিং সব কিছু আমরা দেখতে দেখতে বিরক্ত, কিন্তু হচ্ছে এখন দিন শেষে বলতেছেন আমার হচ্ছে যে এক্স এটা, আমার এক্স সেরকম।
তা এটা মানেটা কি? এটা মানে হচ্ছে আপনার থিঙ্কিং স্টাইলের মধ্যে প্রবলেম আছে। সেটাটা হলো আপনি যে কোনো একটা ঘটনা দিয়ে, ইভেন্ট দিয়ে হচ্ছে গত 15-20 বছরের হচ্ছে সকল গুড ইভেন্টটাকে আপনি মানে দাঁড়ি পাল্লায় 20 বছরের সকল গুড ইভেন্ট আর খুব একটা সুন্দর নেগেটিভ বলছেন। ইভেন্ট দিয়ে হচ্ছে যে আপনি মাপা শুরু করছেন। এইটাকে আপনি এত বড় করে দেখতেছেন, অনেক সময় গেছে আপনার সাথে মিল হবে না ভাই, মিল হচ্ছে না, আলাদা থাকি, সম্মানের জায়গাটা থাকুক, আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু এই জায়গাটা আমাদের না থাকার কারণেই যত প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। বাহ, খুব সুন্দর কথা বলছে যে মানে একটা ঘটনা দিয়ে 20 বছরের সংসারটাকে এই মানুষ ডিফাইন করে ফেলে। ভাই, ভুল মানুষের সাথে আমাদের প্রেম হয় কেন বলেন তো? সাইকোলজি কি বলে? কারণ হচ্ছে ওগুলো খুব অ্যাট্রাকটিভ, ওগুলাই হচ্ছে যেমন আমরা মাদকাসক্ত মানুষ কেন হয়, যখন মাদকাসক্ত হয়ে যায় তার শরীরে হচ্ছে ডোপামিন সিক্রেশন এই বেড়ে যায়। 3 থেকে হচ্ছে 10% বেড়ে যায়। ওকে। আপনি বুঝেন ডোপামিন সিক্রেশন বেড়ে যাওয়ার মানেটা কি? আপনি কক্সবাজারে গেলেন, ধরলাম GPA 5 পেলেন, বোর্ডের ফার্স্ট হলেন, ওই দিন আপনার যে আনন্দ ভালো লাগাটা কাজ করছে, ওইটা আপনার শরীরে সর্বোচ্চ লেভেল ডোপামিন। ওকে। এখন আপনি মাদক নেওয়া শুরু করছেন, এই লেভেল তো সর্বোচ্চ, এর চেয়ে তো উপরে আর হবে না। ধরলাম বা আপনার বিয়ে হয়েছে, এই যতটুকু সুখ পেয়েছেন এটা, কিন্তু আপনার এটার থেকে 3 থেকে 10 গুণ, ওইটার থেকেও 3 থেকে 10 10 গুণ। গুণ আপনার কাজ করা শুরু করছে। তখন আমি বলি একটা মাদক যে আসক্ত লোক, এর সামনে হচ্ছে যে দিক ক্যাটরিনা কাইফও নিয়ে আসা হয়, তার ভালো লাগবে না, কারণ ও যত না সুখ দিতে পারবে এর চেয়ে সুখ ওখানে পাচ্ছে। তাহলে থেকে বেরোনোর পথ কি? এখন এই জন্যই তো বলা হচ্ছে আমরা কেন সবসময় নেগেটিভ বিষয়ের প্রতি অ্যাট্রাকশন, নেগেটিভগুলো অ্যাট্রাকটিভ হয়। যেমন আমরা মানুষ চুজ করার ক্ষেত্রে যে অনেক কেয়ারিং দিচ্ছে, যে আমার হচ্ছে দরজার সামনে 10 দিন 5 ঘন্টা 6 ঘন্টা বসে ইউনিভার্সিটির আছে, সামনে হ্যাঁ। বসে আছে, আমি তো জানি যে সে বেকার। সে বেকার। আরেকটা হচ্ছে সে কোনো রেসপন্সিবল না, বাট আমার থেকে এটা ভালো লাগতো, সে আমাকে স্পেশাল ফিলিং দিতে পারে। এখনকার সময় স্পেশাল ফিলিংটা হচ্ছে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া, তোমার কি জিনিস ভালো লাগে এই জিনিসটাকে হচ্ছে বোঝা। আমার যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি দেখেছি সবচেয়ে বেশি ম্যানিপুলেটিভ লোক হয়ে থাকে হচ্ছে প্লে বয়গুলো এবং হচ্ছে মাদকাসক্তগুলো। এরা এই পরিমাণ হচ্ছে পটাতে পারে এবং হচ্ছে বলার বাইরে আপনাকে কিছুক্ষণের মধ্যে দিবেন আপনি পৃথিবীর সেরা পার্সন এবং আপনার জন্য আমি বেস্ট। এবং আমি ইন্টারভিউতে নিয়ে দেখলাম একটা মেয়েকেও এত ভালো জানে না একটা প্লে বয় মেয়েদেরকে যত ভালো জানে। হ্যাঁ হ্যাঁ, তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড। ওরা হচ্ছে আমি দৃষ্টি যখন ভালো। এখন যখন আমি জিজ্ঞাসা করি হচ্ছে বল একটা ফিমেলকে জিজ্ঞাসা করি, "ও, ঠিক আছে তোমার মুড কখন খারাপ হয়, কিভাবে করলে ভালো হয়?" আমি তো জানি না কখন কি হয়, বাট সেম কোশ্চেন আমি বলি বলতে হচ্ছে যে এই মেয়েদের এই সিচুয়েশনে এই মুড খারাপ হয়েছে, এখন হচ্ছে কি হবে, এর তো এই পার্সোনালিটি হচ্ছে যে এর এটা পছন্দ, এই কাজটা কর, এভাবে তাকে সময় দে, এভাবে তাকে কথা বল। আমি দেখি আমি এমন হচ্ছে ইন্টারভিউ গেছে, আমি নিজে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস উপর পিএইচডি করতেছি, আমাকে একটা ফ্লেভার হচ্ছে যে আমাকে তার ঘর থেকে আরো 5 বছর আগে বডি ল্যাঙ্গুয়েজের বই কিনে নিছে, কিনে দেখছে দেখ আমি এটা পড়ছি, এগুলো এইভাবে থাকে, পা এদিকে থাকবে, হাত এদিকে থাকবে, এইভাবে কাজ করবি। তখন সে জানতো না আমি বডি ল্যাঙ্গুয়েজের উপর পিএইচডি করতেছি, সে আমাকে শিখাচ্ছে, কারণ আমি তো এক্সপিরিয়েন্স করতে চাই কিভাবে মানুষ কাজ করে। আর যারা মাদক হচ্ছে আসক্ত হয় তারা হয় কি টাকা লাগবে, এই জন্য তাকে যেভাবে হোক পুষলে আপনার গয়না বা যে কোনো টাকা পয়সা নিয়ে নিবে, তারা ম্যানিপুলেটিভ টেকনিকটা শিখে যায় এবং automatic। যদি এটা থাকে, টাকা পয়সার যদি অসুবিধা না থাকে, তাইলে তো থামানোটা আরো বেশি মুশকিল। আর থামানোর কোনো পথ আসে কিনা মাদক থেকে আসলে? মাদকাসক্ত কেন্দ্রগুলোতে আপনি গিয়ে দেখেন সব মেজরিটি হচ্ছে আপনি বড় লোক পাবেন এবং খুব অশিক্ষিত পাবেন, দুইটা ক্যাটাগরি। কেন হচ্ছে পাবেন, যাদের হচ্ছে আমরা পলিটিক্যাল পাওয়ার বলি না, ওরা হচ্ছে পুলিশে কল দিলে পুলিশও ধরবে না, যার কারণে ওরা হচ্ছে মাদকাসক্ত হয়। এমনও ক্লায়েন্ট আমরা পেয়ে থাকি যার ঘরের মধ্যে বার আছে। এখন আপনি এভাবে কিভাবে আপনি রিহ্যাব করবেন? আপনি রিহ্যাবে 3 মাস 4 মাস রাখছেন, নয়তো সে 1 মাস ভালো থাকবে, এর পরবর্তীতে আবার সে শুরু করবে, কারণ তার এনভায়রনমেন্টটাই এমন, তাকে সুযোগ দিচ্ছে। আপনি যত বেশি সুযোগ মানুষকে চোর বানায়, আপনি কত বেশি সুযোগ এরিয়াতে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যাটার। তার মানে হচ্ছে যদি কেউ ছুটতে চায় তাকে সব জায়গাগুলো থেকে চলে সব জায়গা আপনি হচ্ছে ওই এরিয়াতে জায়গাতে নিবে, এবং হচ্ছে সবসময় প্রফেশনাল হেল্প নিতে হবে। এবং প্রফেশনাল হেল্প নায়ক আমি খারাপ কোনো কিছু, সেটা হতে পারে সাইকোলজিস্ট, সেটা হতে পারে লাইফ কোচ, সেটা হতে পারে আপনার ঘরের কোনো ব্যক্তি যে সাপোর্টিভ ব্যক্তি থাকে, সে তার দেখ আমার এই সময় ক্রেভিং হতে পারে, আমি বলবো ক্রেভিং হলে কিন্তু আমার হাত পা তুমি আটকায় রাখবা। আপনাকে এই পরিমাণ অ্যাক্সেস দিতে হবে, অন্য কেউ যেন আপনাকে কন্ট্রোল করে, সেটা আবার কোন ব্যক্তি পারবে সেটা দেখতে হবে। ভাই, সৌন্দর্য কি সুবিধা তৈরি করে? একটু আগে যেটা সুযোগ মানুষকে হচ্ছে চোর বানায়। যেমন আপনি যদি অনেক বেশি হচ্ছে স্মার্ট হয়ে থাকেন, আপনার যদি অনেক বেশি কিউট হয়ে থাকেন, বা আপনার ধরলাম কালে অনেক সুন্দর ফেস কাটিংটা অনেক ভালো, অনেক তিল আছে, সবাই তিলের এত প্রশংসা করবে, বা আপনার অনেক বাবার টাকা পয়সা অনেক আছে,
অথবা আপনি পলিটিশিয়ান ব্যক্তি, এগুলো হওয়ার কারণে মানুষ আপনাকে এই পরিমাণ প্রশংসা করবে, আপনি রিয়েলিটি থেকে অনেক দূরে থাকবেন। রিয়েলিটি থেকে দূরে থাকলে হবেটা কি, যখন লাইফে আপনার অনেক চ্যালেঞ্জ আসবে, আপনি চ্যালেঞ্জগুলো নিতে পারবেন না, তখন জীবন আপনার কাছে অনেক কঠিন মনে হবে। কারণ তারা আপনাকে হচ্ছে বাস্তব শিখাতে বলেন না। ক্লাসের মধ্যে দেখেন যে মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর ছিল বা যেগুলো সুন্দর, ওরা একটা হেল্পের কথা বলে বেশিরভাগ লাভ দিয়ে আসে। আর যেটা হচ্ছে মনে করেন ধরলাম একটু কম সুন্দর, দেখতে ভালো না বা কম কথা বলে বা এই বোরকা পরে বা কোনো ছেলেদের সাথে কন্ট্যাক্ট নাই, হেল্প করতে আসে না। অতএব আপনার এই সুযোগে তো আপনাকে বাস্তব সাথে অ্যাডজাস্ট করতে শেখাচ্ছে না। আপনাকে শিখতে হবে কিভাবে আপনি বিভিন্ন ফিউচার চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন বা কিভাবে মোকাবেলা করবেন। ওরা তো আপনাকে কখনো চ্যালেঞ্জ, লাইফ ইজ বিউটিফুল, ফ্যান্টাসির জগতে নিয়ে যায়। আপনার অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত টাকা, অতিরিক্ত সৌন্দর্য, অতিরিক্ত সুনাম ফ্যান্টাসি জগতে নিয়ে যাবে। ভ্যালু বা প্রায়োরিটি জানাটা কি জরুরি আমাদের নিজেদের? অবশ্যই। একজন মানুষের জীবন হচ্ছে প্রায়োরিটি কি সেটা জানতে হবে। প্রায়োরিটি অনেক লেভেলের হয়। যেমন হচ্ছে কারো কাছে রিলিজিয়াস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারো কাছে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়াটা অনেক, কারো কাছে না আমার হচ্ছে যে রিলিজিয়াস আমি একদম ডিপ লেভেলে হচ্ছে পালন করা আমার কাছে গুরুত্বপূর্ণ। অতএব কারো কাছে হচ্ছে না আমার কাছে 20,000 50,000 টাকা কামানো গুরুত্বপূর্ণ, কারো কাছে আমার বাড়ি থাকাটাই গুরুত্বপূর্ণ। আবার এমনও বাংলাদেশে আপনার যদি ক্রিমিনাল গুলো দেখেন, অনেকে হচ্ছে বলে না ক্লাবে কোটি কোটি টাকা নিয়ে ক্লাবের সদস্য কেন হয়, তারা বলে এটা হচ্ছে আমার সম্মান, আমি যত ক্লাবের হচ্ছে সদস্য হতে পারবো আমি তত সম্মানিত হব। তার কাছে প্রায়োরিটি কি? ক্লাবের সদস্য হওয়া, যার কারণে সে কোটি টাকা দেশের ধ্বংস করে ইজ ডট ম্যাটার। অতএব আপনি যার সাথে আছেন, যার সাথে চলতেছেন, তার প্রায়োরিটি লিস্ট কোন ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে কোনটা, রিলিজিয়াস লাইফে ক্ষেত্রে, পার্সোনাল লাইফে কোন জায়গায়, টাইমের ভ্যালুটা কোন জায়গায়, এগুলো আপনাকে জানতে হবে। ব্যাস, স্যাক্রিফাইসের কি কোনো সীমা আছে? কারণ যাকে দেখি যে স্যাক্রিফাইস করছে তো করেই যাচ্ছে সারা জীবনে। এটাকে খুব আফসোসের কথা বলবো, এক জায়গায় যারা করতেছে করে যাচ্ছে, আর একটা হচ্ছে কেউ করার অ্যাবিলিটি নেই। মানে আমাদের সংসার বলেন, আমাদের পৃথিবী বলেন, মেরুকরণের আমরা টপ লেভেলে আছি। মেরুকরণটা হচ্ছে যে স্যাক্রিফাইস করতেছে, আজীবনে স্যাক্রিফাইস করতেছে, তাকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি, তাকে আমরা অত্যাচার করতেছি। আর যা স্যাক্রিফাইস করতেছে না, তার অত্যাচার আমরা আজীবনে সহ্য করে যাচ্ছি, তাকে মাথার উপরে তুলে রাখতেছি। এবং এইগুলোতে দেখা যায় ভাইয়া, যৌথ পরিবারে অনেক বেশি এরকম ঝামেলা থাকে যে একটা বউকে অনেক বেশি পেইন দেওয়া হচ্ছে, আবার আরেকটা বউকে রাজরানীর মতো করে রাখা হইতেছে। আমাদের যৌথ পরিবার ভাঙার তো রিজন এটাই, আমরা কখনো হচ্ছে সমতা অধিকার করতে পারি না, আমরা সম্মান দিতে পারি না, আমরা যার যা জায়গার যে পাওয়ার অধিকার কথা ছিল আমরা দিতে পারি না। আমরা একজনকে বেশি খাটাইছি, একজনকে কম খাটাইছি, একজনকে বেশি ভালোবাসছি, আর একজনকে আমরা ভিলেন বানিয়ে ফেলছি, যার কারণে আমাদের যৌথ ফ্যামিলি হচ্ছে ভেঙে গিয়েছে, আমরা এখন একক ফ্যামিলিতে আছি। ভাই, কম্প্যাটিবিলিটি বোঝার কোনো ওয়ে আছে কিনা, যে এই মানুষটার সঙ্গে যে আমি টিকবো, এই মানুষটার সঙ্গে যে আমার মানাবে, বা এই মানুষটার সঙ্গে আমার লাইফের বাঁচার জন্যে বা সংসার করার জন্যে বা রিলেশন করার জন্যে যে উপাদানগুলো দরকার, সেটা আমার সঙ্গে মিলতেছে কিনা। কারণ এটাই তো হচ্ছে সাবজেক্টিভ বিষয়। আপনাকে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে, আপনাকে প্রায়োরিটি লিস্ট করতে হবে, আপনার মূল্যবোধটা কি। যেমন আপনার হচ্ছে আরে ও তো ছবিতে আমার সমান সমান লাগতেছে, ছবিতে হচ্ছে যাই ভালো লাগতেছে না, তাহলে এখন কেমনে থাকবে। এখন এটা আপনার কাছে যদি এতই বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আপনি এটাকে গুরুত্ব দেন। যেমন আরেকটা উদাহরণ প্রায়োরিটির ক্ষেত্রে বলা হচ্ছে, যে হচ্ছে 6 ফুট হচ্ছে একটা ছেলে, তার কাছে অনেক অপশান আছে। এখন আপনি তার থেকে আশা করেন না হচ্ছে যে সে একমাত্র আপনার 5 ফুটের একজন পেয়ে গেছে, তাকে নিয়ে অনেক থাকবে। অন্যরা কিন্তু তাকে চাওয়ার জন্য সবসময় বলবে, কারণ সে অনেক রেয়ার একটা জিনিস। অতএব আপনার একজনের সাথে থাকতে হলে তার অনেক ডিটেলস জানতে হবে, তার মোরাল ভ্যালু জানতে হবে, তার হচ্ছে ফিউচার প্ল্যানগুলো কেমন, চ্যালেঞ্জগুলো সে কীভাবে মোকাবেলা করতেছে। তার একজন মানুষের বিয়ে হচ্ছে পার্সোনাল লাইফ এবং পরিবারকে বিয়ে করা, অর্থাৎ তার পরিবারগুলো কিভাবে অ্যাডজাস্ট করে। যেমন আমার ঘরে হচ্ছে সকল কাজ নিজে করার অ্যাবিলিটি, মানে হচ্ছে নিজে করতে হয়, প্র্যাকটিস। এখন আপনার ঘরের প্র্যাকটিসটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, এসে হচ্ছে কাজ করে যায়। এখন আপনার ঘরে কেউ যদি আমার ঘরে এসে অ্যাডজাস্ট করতে পারবে না। ভাই, আমি আরেকটা খুব বড় প্রশ্ন আসতে চাই, আমি জানি না এই প্রশ্নটা আপনি কেমন করে নেবেন। আমরা ধর্মটাকে সবসময় ব্যবহার করি, প্র্যাকটিস করি না। এটাই তো হচ্ছে আমাদের যত এখন যেমন হলো কোনো কিছু হয়ে গেছে, এই জায়গা জমির হচ্ছে ভাগ দিতে হবে, ওকে আমি হচ্ছে যে আমার বোনরে হচ্ছে যে অর্ধেক পাবে, তো ওকে ক্ষেতের মধ্যখানে দিয়ে দিই, আর আমি হচ্ছে যাই দোকানটা নিয়ে নিই। আমি 1 ডিসিম নিয়েছি, বোনকে আধা ডিসিম দিয়েছি, ধর্ম অনুযায়ী সব ঠিক, কিন্তু এখন দোকানের 1 ডিসিমের দাম ক্ষেতের আধা ডিসিমের দাম কি সমান হয়েছে?
অতএব আমরা ব্যবহার আরেকটা হলো যেমন আমরা অনেক কেসের মধ্যে পেয়ে থাকি, একটা হলো আপনাকেও বুঝতে হবে আমরা রিলিজিয়ান কেউ হচ্ছে 1%, কেউ 5%, কেউ 10% ইউজ করি। অতএব আমি কত পার্সেন্ট ইউজ করতেছি সেটা বুঝতে হবে। এখন আমাকে দেখতে হবে যেমন হলো আমি যদি 5% ইউজ করি তাহলে 5% মধ্যে কি কি পড়ে, আমি হচ্ছে নামাজ কালাম পড়ি এতটুকু, হচ্ছে হজ করি এতটুকু। এখন যদি আসে আমি 1% বলি হচ্ছে ইউজ করে, আমার এত বেশি ধর্মীয় প্র্যাকটিস না, আমি ব্যাংকে টাকা পয়সা সুদ টুদ সব মিলে চলি, কিন্তু এবার আসে না, এবার আমি ওয়াইফ হিসেবে বলি আমি তো জব করি, লাখ টাকা আয় করি, তুমিও 50,000 আয় করো, আমারও তো চালাতে হবে, তুমি কেন চালাবো, এই নিয়ে ঝগড়া। ওকে, এখন এখানে ইসলামের রেফারেন্স দিয়ে দিচ্ছে, তোমার তো পুরুষ হিসেবে আমাকে চালানোর দায়িত্ব, রাইট। এখন মারামারি শুরু হয়ে গেছে। এখন পলিটিক্যাল বিষয়গুলো হচ্ছে যেভাবে কাজ করতেছে, এখন ইসলাম এত বড় বা রিলিজিয়ন এত বড় হচ্ছে, আপনি যে কাজ করবেন ওটাকে রিলিজিয়াস ব্যাখ্যা দিয়ে দেওয়া সম্ভব। এখন সবাই এমন এমন ব্যাখ্যা দিচ্ছে যার কারণে হচ্ছেটাকে আমরা কনফিউজ হচ্ছি। আর এখনকার জেনজি গ্রুপ সোশ্যাল মিডিয়া হতে থেকে শিখে সোশ্যাল মিডিয়াতে কি দেখতেছে, সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের শুধু হচ্ছে মারামারি দেখতেছে, এরা ইসলাম থেকে আরো ঝগড়া লাইভ হইতেছে। অতএব এরা এগুলো থেকে দূরে থাকবে। মা বাবার সাথে থাকলেও অনেক ঝগড়াঝাটি হয়, রিলেশনশিপ খারাপ হয়, আবার না থাকলেও তো অনেক নেগেটিভ হয়। আসলে সমাধানটা কোথায় বা ভবিষ্যৎটা কি? আমি এটার হচ্ছে ফিউচার অ্যানালাইসিস যদি বলেন অনেক ফ্যাক্টরগুলো দেখে আমি মনে করছি আমরা যারা স্বাধীন চেতা হতে চাচ্ছি বা আমরা স্বাধীনভাবে চলি, ওয়েলকাম লোনলিনেস লাইফ, আমরা হচ্ছে বেশিরভাগ লোক বৃদ্ধাশ্রমে থাকবো। বৃদ্ধাশ্রমে তো আবার একদিক থেকে মজাও আছে, কারণ আপনার সমবয়সী অনেকগুলো মানুষ থাকবে, তাও ডাক্তারি সুবিধা আছে, থাকা খাওয়ার সুবিধা আছে, ভালো বৃদ্ধাশ্রম হইলে তো মানে কি বলে হোস্টেল টাইপের সুবিধা। আপনাকে হচ্ছে আলোচনা একটা সময় বলছিলাম না, আপনার যখন হচ্ছে দাদা দাদি ওরা আপনি তাদের সামনে নাচতেছেন খেলতেছেন, এটা দেখে তার সুখ লাগতেছে। ওই সময় সুখের ডেফিনেশন হচ্ছে ইজ নট সেক্স, ইজ নট মানি, আপনার আশপাশে সবাই আছে এটা দেখে ভালো লাগতেছে। কারণ বৃদ্ধ বয়সের একটা যেমন হচ্ছে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, তখন হচ্ছে আপনার কি দেখে শান্তি লাগবে, আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করছি, আমার সামনে হচ্ছে একটা পরিবার আছে, পরিবারটাকে আপনার শান্তি। অতএব বলা আমরা যারা শিখতেছি, আমাদের আগে তো অনেক ভাই বোন ছিল, এখন তো সবাই একবার দুইটা সন্তানে নিচ্ছে, এবং সন্তানরা আমরাও হ্যাবিট হয়ে গেছে, আমরা ওয়াইফ বা হাজবেন্ড ছাড়া থাকবে না। তাহলে আমি যখন মা বাবা হবে তারাও তো আরো মডার্ন হবে, তারা কি করবে, তারা আমাদের ছাড়া থাকা শিখবে। আর আমাদের দেশ হচ্ছে গরিব দেশ, আমাদের কখনো হচ্ছে এটা সুযোগ হবে না যে সবাইকে ভাতা দিয়ে নিয়ে নিতে হবে। দিন শেষে হচ্ছে আমরা কেউ রাস্তায় আমাদেরকে ফেলে দিবে, দিন শেষে আমরা কেউ হচ্ছে বৃদ্ধাশ্রমে যাব, দিন শেষে আমার ছেলে অনেক বড় বড় আমি বলবো সে পাইলট ইঞ্জিনিয়ার হয়েছে, আমি ঘরে লোনলি একা মরতেছি। একার একটা বেস্ট উদাহরণ হচ্ছে নায়ক রিয়াজের শ্বশুর যে নিজে আত্মহত্যা করছিল, মনে আছে? কেন? লোনলিনেস, দ্যাটস লোনলিনেস লাইফ। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ আমরা তো সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স হই। দ্যাটস রাইট, মানে একা থাকো তারপরে একা একা মরো, একা একা মরো, এবং হচ্ছে জীবনের মৃত্যু অপেক্ষা আপনি মৃত্যু চাইবেন, মৃত্যু আসবে না। উফ, এটা ভয়ঙ্কর। ভাইয়া এসপি পলাশ মৃত্যুরটাকে আপনি কেমন করে দেখেন? ওকে, আপনারা যে আজকে ভাইরাল একটা হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসটা পেয়েছিলেন, যেমন হচ্ছে আমি ওখানে বলছিলাম মায়ের সাথে নেগেটিভ কানেকশন, ইমোশনাল কানেকশন, এবং হচ্ছে তার দিদিকে সে অনেক আস্থার একটা জায়গা, ওই অ্যানালাইসিসটা আসলে মূলত আমারই ছিল। এটা একটা গ্রাফোলজি হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস বলে, এটা একটু সুডো সায়েন্সের অংশ, বাট হচ্ছে কি ইনভেস্টিগেশনে সবই লাগে, আপনার পিওর সায়েন্স রকেট সায়েন্সও লাগে, সোশ্যাল সায়েন্সও লাগে, ওগুলো লাগে, যেভাবে আগানো যায়। এখন আমি অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে বলবো, যেমন পলাশ সাহার মা হচ্ছে উনি কিন্তু হানিমুনে হচ্ছে যে ছেলের হানিমুনে গেছে, অর্থাৎ উনি চরম মাত্রায় ইনসিকিউর একটা ব্যক্তি, এবং হচ্ছে যে নিজেকে বড় করার কারণ ছেলেকে অনেক কষ্টে বড় করার কারণে অনেক কন্ট্রোলিং পাওয়ারটা ছিল, আর মা অনেক স্যাক্রিফাইস করে ছেলেকে এত বড় পজিশনে নিয়ে আসছে, ছেলেও সম্মানের কারণে মায়ের উপর কথা বলতে পারে না। এখানে আরেকটা বলবো, আপনি যে বলছেন আমরা ধর্ম ইউজ করি, এটা আরেকটা বেস্ট উদাহরণ হচ্ছে আমাদের মা বাবা অনেকে ধর্মের দোহাই দিয়ে আমাদের সন্তানের উপর অত্যাচার করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে। কারণ আমরা সন্তান মা বাবাকে ভালোবাসি, শব্দটাও বলা যাবে না, এই জন্য মা বাবা আমাদের উপর অনেক জুলুম করতেছে। ঠিক একইভাবে এই কেসের ক্ষেত্রে হচ্ছে যে আমার এখানে কাউকে আমি মাকেও বিলীন বলবো না, কারণ এখানে যে কোনো একটা মানুষ মৃত্যুর পিছনে অনেক কারণ থাকে, তবে মৃত্যুর আগে হচ্ছে তার ইমোশনাল অবস্থা খুব আনস্টেবল থাকে, এটা বুঝতে হবে। যেখানের মধ্যে সবচেয়ে বড় ভুল হয়েছিল, তার মায়ের লিমিটটা ক্রসটা অনেক করেছিল। আমরা আসলে দেখেন এখন মারামারির জায়গাটা হয় কি, যখন আপনার আমার সাথে মারামারি হয়ে যাবে, আমরা হচ্ছে যাই সবসময় নিজেদেরকে ভালো প্রমাণ করার চেষ্টা করবো। পৃথিবীতে আমি সবচেয়ে বড় মিথ্যা প্র্যাকটিস জায়গা দেখছি আদালতের মধ্যে। সবাই
আমি যখন বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করি, কিরে ভাই আমি তো দেখি কেউ সত্যি বলতেছে না। কারণ হলো, মনে করেন আপনি আমাকে প্রথমে 3টা বাড়ি মারছেন, পরে আমি আপনাকে 2টা বাড়ি মারছে এমন জোরে যেন আপনার হাত পা ভেঙে গেছে, কিন্তু আপনি কেস করে দিয়েছেন আমাকে। দোষী কিন্তু প্রথমে শুরু করছেন আপনি, উস্কাই দিচ্ছেন আমাকে। এখন আমি আমাকে প্রুভ করবো কি না, আমি তো হচ্ছে যে ওকে শুধু আস্তে ইয়ে করছি, আমাকে পক্ষ সমর্থনে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে কেউ সত্য না। এই জন্য হচ্ছে এই জাতীয় সোশ্যাল মিডিয়া দেখে অ্যানালাইসিস করা যায় না। আমার কথা হচ্ছে এগুলো তদন্ত হওয়া দরকার। আর হচ্ছে বাংলাদেশে এই কেসগুলোকে অনেক পাবলিকলি হচ্ছে কিছু যদি আমরা বিচার ব্যবস্থাকে নিয়ে আসতে পারি, আমাদের যেমন জনি ডেপ এদের অ্যানালাইসিস গুলো ছিল, তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। ভাইয়া, মানুষের জীবনে সবচেয়ে বেশি কেয়ারিং মানুষ কারা হয় রিলেশনশিপে, এবং সবচেয়ে বেশি টক্সিক মানুষ কারা হয়? কেয়ারিং তো যদি বলেন, আমি ছেলেদের মধ্যে বলবো 5-10% ছেলেরা কেয়ারিং বা রোমান্টিক, বাকি তো না আমরা, কারণ আমাদের জেনেটিক ভাবে এটা। এখন সবচেয়ে যদি ক্যাটাগরাইজ বলেন, আগে হচ্ছে বললাম একটা হলো প্লে বয়গুলো, এবং হচ্ছে মাদকাসক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এই পরিমাণ কেয়ারিং, এই পরিমাণ স্পেশাল ফিলিং দিতে পারে যেটা বলার বাইরে। আর টক্সিকটা যদি বলতে পারেন, কারো হচ্ছে প্লে বয়গুলো আসলে তৈরি হয় এইভাবে, তারা প্রথমে যে কোনো একটা ভালো হেলদি রিলেশনশিপে থাকে, পরবর্তীতে হলো ওখানে তারা খুব লয়াল থাকে, ছ্যাঁকা খেয়ে যাওয়ার পরে রিভেন্স নেওয়ার টেন্ডেন্সি চলে আসে। আমরা জাতিগতভাবে অনেক রিভেন্স প্রকৃতির, অতএব এই রিভেন্সের কারণে হচ্ছে যে অনেক টক্সিক চলে আসে। আর একটা জিনিস দেখবেন, যারা মাদকাসক্ত, ওদের মাদকাসক্ত গ্রুপ একসাথে থাকতে পছন্দ করে। যারা খুব টক্সিক, কারণ তাদের থিঙ্কিং অল ছেলে খারাপ, অল নোয়াখালী খারাপ, এই ধরনের কথা বলে, ওরা একটা গ্রুপ হয়ে যায়। অতএব টক্সিক একটা গ্রুপ থাকে, কিন্তু তারা বোঝে না যে আমার কমিউনিকেশনের প্রবলেম, আমি হচ্ছে যে অন্যকে ওভার কন্ট্রোলিং করতে চাচ্ছি, আমার দ্বারা অন্য কেউ সম্মান পাচ্ছে না, রেসপেক্ট পাচ্ছে না, আমি আমার জায়গায় দায়িত্ববোধ পূরণ করতেছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ভাইয়া, আপনি তো পিএইচডি করছেন ইন্ডিয়াতে, ফরেন্সিক অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে একটু বলেন, এর কেরিয়ার কি দেখা বিস্তারিত। এটা আফসোসের বিষয় হলো, আমরা বাংলাদেশে হচ্ছে যাই এখন পর্যন্ত ফরেন্সিক সায়েন্সের কোনো সাবজেক্ট পর্যন্ত নাই। আমি যেখানে পড়াশোনা করি ওখানে সাবজেক্ট হচ্ছে এরকম ফরেন্সিক বায়োলজি, ফরেন্সিক ফিজিক্স, ফরেন্সিক ডেন্টাল, ফরেন্সিক সিভিল, অর্থাৎ সব ফরেন্সিক। অর্থাৎ ফরেন্সিকের এত সেক্টরে কাজ করার জায়গা আছে। আর আমাদের এখন এটার কারণে হচ্ছেটা কি, আপনাকে আমি মেরে ফেললে আলামত লুকানো হচ্ছে কোনো ব্যাপার না। কারণ হচ্ছে আমার এখানে মেডিকেল ফরেন্সিকের টিম আসতে টাইম লাগবে, টিমের খুব স্বল্পতা, যারা পুলিশ আসবে অনেকে হচ্ছে জানে না। ধরলাম অনেকে যেমন রেপ কেস বাংলাদেশে অনেকগুলো আপনারা বলেন না, রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ওখানে একটা মহিলা রেপ হয়ে পড়ে আছে, এখন ফিঙ্গারপ্রিন্ট অনেক কিছু আমরা পাবো, কিন্তু যারা উদ্ধার করছে ওরা তো জানে না কিভাবে এখানে উদ্ধার করতে হবে। সবাই যার যার হাত দিয়ে ধরে তাকে উপরে নিয়ে আসছে, তারও তো ফিঙ্গারপ্রিন্ট পড়ছে। এখন কে অপরাধী, কে হেল্প করছে, আপনি কিভাবে বুঝবেন? অতএব বাংলাদেশকে আমি বলবো, চোররা যেন চুরি করতে পারে এবং হচ্ছে ডাকাতরা ডাকাত করতে পারে, এই জন্য আমাদের জাতিগতভাবে হচ্ছে ফরেন্সিককে আগাতে দেয় না। কারণ আমরা ফরেন্সিকে আগে যাবো, আপনি চুরি করবেন, আমি জানবো এই পথে আপনাকে ধরতে পারবো, এই শিকাটাই বন্ধ করে রাখছে। মানে চোর ডাকাত যেন চুরি করতে পারে, এর একটা সুযোগ সুবিধা আমরা করে দিয়ে রাখছি আমাদের শিক্ষা। ধরবেন কিভাবে? একটা হচ্ছে আপনার আদালত হচ্ছে প্রমাণের জায়গা, আবেগের জায়গা না। আমরা জানি বাংলাদেশে কে কি করছে, প্রমাণ করতে পারতেছে না, সবাই ছুটে যাবে। বাহ ভাই, থ্যাংক ইউ, ইট ওয়াজ গুড টু মিট ইউ, অ্যান্ড আমরা অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ, আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ ভাই, এখানে আমাকে ইনভাইট করার জন্য এবং সময় দেওয়ার জন্য। আশা করি দর্শকরা অনেক কিছু জানতে পারবে। আর আমি আসলে আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতাতেও বলেছিলাম, যার কারণে হচ্ছে কেউ ওভার জেনারেলাইজেশন করবেন না যে এটা এরকম এটা এরকম, সব কিছু ডিপে যাওয়ার চেষ্টা করবেন, মাল্টি অ্যাঙ্গেলে দেখবেন এবং নিজেকে অনেক নিউট্রালভাবে থিঙ্কিং করবেন, কোনো পক্ষতে যাবেন না, নিজে হ্যাপি হওয়ার চেষ্টা করেন, অ্যাটেনশন অন্যজনের লাগবে না, অন্যজন সোশ্যাল মিডিয়া কী বলছে এর থেকে ইনফ্লুয়েন্স হবেন না। থ্যাংক ইউ।